মরমী কবি ও গায়ক হিসাবে বিজয় সরকার বিখ্যাত হলেও তিনি ছিলেন একাধারে একজন উচ্চ মার্গের সাধক। গানের মায়ায় তাঁর গুণমুগ্ধরা আপ্লুত হলেও আশপাশের গ্রামগঞ্জের অসহায় বিপদগ্রস্ত মানুষেরা তাঁকে তাঁর অলৌকিক সাধন ক্ষমতায় বিশ্বাসী হয়ে তাঁর কাছে নানা সময় ছুটে এসেছেন, উপকৃত হয়েছেন, বিপদমুক্ত হয়ে ধন্য হয়েছেন। আজ এই ভিডিওতে কবি ও গায়ক বিজয় সরকারের এই দিকটিকেই তুলে ধরা হলো। কবি বিজয় সরকারের জন্ম অবিভক্ত বাংলাদেশের ডুমদি গ্রামে, যা বর্তমান স্বাধীন বাংলাদেশের নড়াইল জেলায় অবস্থিত। কবির পিতা স্বর্গীয় নবকৃষ্ণ অধিকারী একজন ধর্মপ্রাণ গৃহস্থ এবং মা হিমালয় দেবী। এই ডুমদি গ্রামেই কবির বাল্য, কৈশোর, যুবা, প্রৌঢ় সময় অতিবাহিত হয় এবং পরবর্তীকালে বৃদ্ধকালে তিনি কাটিয়েছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কেউটিয়া গ্রামে। ইংরাজি ১৯৭৪ সালের দোল পূর্ণিমার পরের দিনে নড়াইল ভিক্টোরিয়া মহাবিদ্যালয়ের পশ্চিম পাশে রামকৃষ্ণ মিশনে কবি সুধাকর বিজয় সরকারের রামায়ণ গানের বায়না হলো, গান করবেন বিজয় সরকার। এই কথা শুনে ওই অঞ্চলের লোকেদের ঢল নামল গান শোনবার জন্য। গান শুরু হওয়ার আগে কোনো একজন বক্তা প্রায় ২ ঘন্টা ধরে ভাষণ দিলেন, যা উপস্থিত শ্রোতারা একেবারেই ভালো মনে নিলেন না, যার জন্য রামায়ণ গান সময় মতো হলো না। বেশ রাত হয়ে গেল। প্রায় ১০টা নাগাদ গানের শুরুতে সমস্ত যন্ত্র দিয়ে একটা প্রাথমিক রাগ বাজানো হয়। একে সাধারণত কনসার্ট বা আগমনী সুর বলা হয়। সেই সঙ্গে শুরু হলো গানের প্রথম অংশ বন্দনা। বাজনা ও বন্দনা দিয়ে প্রায় ১ ঘন্টা সময় কেটে গেল। সামান্য একটু বিশ্রামের পর শুরু হলো রামায়ণ গান। পালার নাম রাবণবধ। গান শুরু হওয়ার আগে একজন বিজয় সরকারকে বললেন, সরকার মশাই, পালাটা একটু ছোট করে গাওয়া যায় না? বিজয় সরকার জিজ্ঞাসা করলেন, আপনি কি কমিটির লোক? লোকটি বললেন, হ্যাঁ। শোনা মাত্রই কবি বিজয় সরকার গান শুরুর ধুয়ো ছেড়ে একটা নতুন ধুয়ো ধরলেন, যা কিনা তাদের কাছে ছিল একেবারেই নতুন। সাধারণত বিজয় সরকার রামায়ণ গান যত তাড়াতাড়ি শেষ করুন না কেন, তাতেও প্রায় ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগে যেত। আর যদি কোনো আসরে মনের মতো শ্রোতা তিনি পেতেন, তবে তো আর কথাই নেই। কোথা দিয়ে যে রাত ভোর হয়ে যেত তা কেউ বুঝতেই পারত না। কিন্তু এই দিন রামায়ণ গানের পালা শেষ হলো মাত্র ১৫ মিনিটের ভিতরে, অথচ গানের কোথাও বাকি ছিল না। শ্রোতারা অনেকেই অবাক হয়ে গেলেন এবং সকলে স্তম্ভিত হলেন। হঠাৎ একজন শ্রোতা বললেন, আমরা হরপার্বতীর দ্বন্দ্ব শুনলাম না? বিজয় সরকার তখন বললেন, কেন? মায়ের আদেশে রাবণের মৃত্যুবান এনেই তো রাবণকে মারা হলো। কোথাও বাকি থাকলে বলুন, আমি গেয়ে শোনাবো। এরপর কিন্তু আর কেউ কোনো কিছু বলতেই সাহস পেলেন না। মনে মনে সকলে স্বীকার করে নিলেন যে সাধকের দ্বারা সবই সম্ভব, কারণ পাগল বিজয় সরকার একজন সুবক্তা। আধুনিক কালের কবিদের ভিতরে তিনি উচ্চমানের কবি ছিলেন এবং অবশ্যই সুনিপুণ কণ্ঠশিল্পী ছিলেন। সেই দিন এইভাবেই গান শেষ হয়েছিল। পরের দিন গোয়ালবাথান গ্রামে এক ভক্তের বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ। রাতের বেলায় গোয়ালবাথান থেকে সকালবেলা হিজলডাঙ্গায় নিমাই রায়ের বাড়ির উদ্দেশ্যে সকলে রওনা দিলেন। সেখানে অনুষ্ঠিত হবে দীক্ষা বাসর। গোয়ালবাথান আর হিজলডাঙ্গার মাঝখানে ব্যবধান মাত্র ১ কিলোমিটার পথ, কিন্তু রাস্তা ঘুরে গেলে দূরত্ব সেটাই ৪ কিলোমিটার। সঙ্গে বৃদ্ধ বিজয় সরকার মশাই। পথে কোনো যানবাহনও নেই। সাধারণ মানুষ এই সোজা পথে আসা যাওয়া করেন। পথে চলতে চলতে সঙ্গে ছিলেন বর্তমান কাহিনীগুলির লেখক শ্রী নিমাইচন্দ্র বিশ্বাস। সঙ্গীরা নিমাইবাবুর জন্য অপেক্ষা করছে রাস্তার ওপর। পথে চলতে নিমাইবাবুর সঙ্গীদের সঙ্গে দূরত্ব একটু বেড়ে গেল। সঙ্গীরা নিমাইবাবুর জন্য অপেক্ষা করছে রাস্তার ওপর। কোন পথে যাওয়া হবে, কারণ বিনা যানবাহনে পায়ে হেঁটে ৪ কিলোমিটার পথে যেতে বৃদ্ধ বিজয় সরকার ক্লান্ত হয়ে পড়বেন। আর সোজা পথে আড়াআড়ি ১ বিঘা জমি পরিষ্কার, আধা হাঁটু জল। সাধারণ লোকেরা এই পথেই যাতায়াত করেন। তারা সবাই হয়তো ঘুরেই যেতেন। কিন্তু নিমাইবাবুর সঙ্গীরা চিন্তা করছেন বিজয় সরকারের বার্ধক্যের কথা স্মরণ করে। তখন নিমাইবাবু গর্ব ভরে বলে উঠলেন, আরে, এই সোজা পথে চলো, ২ ছাটাক তো ওজন হবে, এতে আর ঘুরে যাওয়ার কি আছে? এই বলে নিমাইবাবু তাঁর পরা ধুতিতে মালকোচা দিয়ে বিজয় সরকারকে চ্যাংদোলা করে জয় দুর্গা বলে অহংকার ভরে রওনা দিলেন জলকাদার মধ্য দিয়ে। কিন্তু ১৫ থেকে ২০ পা যেতে না যেতেই তার মনে হলো হাত তার ছিঁড়ে যাবে এবং বিজয় সরকার মশাই পড়ে যাবেন। নিমাইবাবুর ২টি পা হাঁটু পর্যন্ত পুঁতে যাচ্ছে মাটির ভিতর। সামান্য একটা কচুরিপানা স্তূপ দেখে সেখানে তিনি দাঁড়াতে বললেন। আর সঙ্গে অমলকে তিনি বললেন, ভাই, তুমি একটু নাও, আমি পরে নেব।
কিন্তু আশ্চর্যের বিষয়, অমল নিমাইবাবুর থেকে শারীরিকভাবে দুর্বল হলেও সারা পথ বিজয় সরকার মশাইকে কোলে নিয়ে সহজভাবে সে পার হয়ে গেল। আর তখন নিমাইবাবুর শরীরে এমন স্ফুরণ যে তিনি একাই দুজনকে নিয়ে যেতে পারেন, কিন্তু তখন তার সারা শক্তি একেবারে মুহূর্তেই কোথায় যেন উধাও হয়ে গেছে। তিনি পারলেন না বৃদ্ধ বিজয় সরকারকে নিতে। বিশ্বম্ভর ওজন দেখিয়ে দিলেন। এই ঘটনার দ্বারা তিনি নিমাইবাবুকে ইঙ্গিত করলেন বলদর্পী আত্মগর্বী মূঢ়ের সেই শক্তি। তিনি মনে করেন তার থেকে তার শিক্ষা নেওয়া উচিত। কোনো সদ্গুরুর কাছে শারীরিক বল দেখানোর জন্য নয়, ভক্তির বাঁধনের দ্বারাই তার কৃপা লাভ করা যায়। এই চিন্তা আসলে নিমাইচন্দ্র বিশ্বাস তার আগে কখনো করেননি। ইংরাজি 1980 সালে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় কবির নিজের বাড়িতে লেখক নিমাইচন্দ্র বিশ্বাস এবং অন্যান্যরা জন্মোৎসব শুরু করেন। এরপর চাঁদশি ডাক্তারি শেখার জন্য নিমাইবাবু রাজস্থানে গিয়েছিলেন। শিক্ষালাভ করে ফিরে এলেন পশ্চিমবাংলার নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত জলকর ভোমরা শ্বশুরের গ্রামে আর্থিক সাহায্যের আশায়। তার শ্বশুর সুরেন্দ্রনাথ বৈরাগীর আর্থিক সাহায্য নিয়ে নিমাইবাবু আবার গিয়েছিলেন রাজস্থানে। কয়েকটি জায়গা দেখার পর উদয়পুর জেলার ভীম নামে একটা শহরে নিমাইবাবু ডাক্তারির দোকান খুলে বসেন। এইভাবে চলেছিল প্রায় 3-4 বছর। হঠাৎ একদিন একটি 5-6 বছরের বাচ্চা মেয়ে আসে তার কাছে চুলকানি পাঁচড়া চিকিৎসার জন্য। তাকে ইঞ্জেকশন লাগানোর 10 মিনিট পর সেই বাচ্চাটির শুরু হয় পার্শ্ব প্রতিক্রিয়া। পাশে একজন পরিচিত MBBS ডাক্তার ছিলেন। তার কাছে নেওয়ার পর তিনি নিমাইবাবুর কাছে ওষুধটা জেনে নিয়ে একটা ফেনারগন ইঞ্জেকশন লাগিয়ে দিলে ঠিক হয়ে তখনকার মতো সব ঠিকঠাক হয়ে যায় এবং সেই মেয়েটিকে তিনি একটি সরকারি হসপিটালে ভর্তি করে দিলেন নিমাইবাবুকে বাঁচানোর জন্য। ডাক্তারবাবু নিমাইবাবুকে দোকানে পাঠিয়ে দিলেন যাতে তার কোনো অসুবিধা না হয়। এদিকে নিমাইবাবু তখন গভীর দুশ্চিন্তায় রয়েছেন। এমন সময় তার দোকানের মালিক তাকে বললেন, আরে আপনার গুরুদেব তো আপনার ঘরে আছে, যাকে আপনি রোজ পূজা করেন, তাকে বলুন সব বিপদ কেটে যাবে। সত্যি নিমাইবাবুর তখন কবি ও সাধক বিজয় সরকারের কথা একেবারেই মনে ছিল না। আসলে সেই অবস্থায় তাকে বিজয়বাবু ছাড়া আর কেউ রক্ষা করতে পারত না হয়তো। নিমাইবাবু দুশ্চিন্তায় সে কথা ভুলে গেছিলেন সাময়িকভাবে। এই কথা ভাবতে ভাবতে তিনি আসনের সামনে এসে দাঁড়ালেন আর পতিত পাবন গুরুদেবের চরণে কিছু আত্মনিবেদন করে তার চেয়ারে এসে আবার বসলেন এবং তার শ্যালককে হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে আসতে বললেন, রোগীর অবস্থা কিরকম তা জানবার জন্য। সে ফিরে এসে জানালো যে মেয়েটি সম্পূর্ণ সুস্থ, তাকে ডাক্তারবাবু ছুটিও দিয়ে দিয়েছেন। আজও লেখক ও শিষ্য নিমাইবাবু ভেবে পান না যে এই অবস্থায় রোগী এত দ্রুত কি করে আরোগ্য লাভ করল। তবে নিমাইবাবুর বিশ্বাস পাগল বিজয়ের করুণা ছাড়া এই অলৌকিক আরোগ্য সেদিন সম্ভব ছিল না। আর নিমাইবাবুকে বিপদমুক্ত করার জন্যই তো সাধক কবি বিজয় সরকারের এত করুণা। একবার গুজরাট থেকে একজন সাধু রাজস্থান ভীম শহরে আসলেন এবং স্থানীয় একজন সাধুর সঙ্গে তিনি শহরের এক মন্দিরে উঠলেন। সারাদিন তিনি হরিনাম কীর্তন করে শহর পরিক্রমা করেন। নিয়ম হলো বড় শহর হলে 3 দিন, গ্রাম হলে তিনি 1 দিন থাকেন। এইভাবেই চলত তার সাধন পরিক্রমা। এইসব সাধুরা অবশ্য কারোর কাছ থেকেই কোনো কিছু চেয়ে নিতেন না। কোনো ভক্ত মনে খুশি হয়ে কোনো কিছু দিলে তবেই তারা তা গ্রহণ করতেন। এই প্রসঙ্গে বলা যায় যে স্থানীয় মহারাজের পায়ে একবার খুব বিষাক্ত ঘা হয়। বহু চিকিৎসা করে ঠিক না হওয়ার পর লেখক নিমাইচন্দ্র বিশ্বাস তার ডাক্তারি জ্ঞানে সেই পায়ের ঘা ঠিক করে দেন। সেখান থেকেই এই মহারাজের সঙ্গে লেখকের সম্পর্ক খুব আন্তরিক হয়ে ওঠে। একদিন গুজরাটের মহারাজ নগর পরিক্রমার সময় সেখানকার এক বড় মাপের গুন্ডা তার হাতের কমণ্ডলুটা ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে বিদ্রুপ দ্বারা একেবারে জর্জরিত করে তোলে। ঘটনাক্রমে এর কিছু পরেই নিমাইচন্দ্র বিশ্বাসের চেম্বারে 2 জন আসলেন। আসলে এসেছিলেন সেই গুন্ডারা। প্রথম গুন্ডা এলেন কমণ্ডলু সহ তার ছেলের চিকিৎসা করাতে। দুরাচার বদমাসটি বলদর্পে তার কুকীর্তির কথা শোনালো লেখককে এবং সেই কমণ্ডলু তাকে দেখালো। লেখক নিমাইবাবু তার নাম ঠিকানা সব লিখে নিলেন। কিছুক্ষণ পর স্থানীয় মহারাজ ওই সাধুকে নিয়ে তার দোকানে এসে তাদের দুঃখের কথা বললেন। লাঞ্ছিত প্রহৃত সেই সাধু এবং স্থানীয় মহারাজকে তখন নিমাইবাবু ওই দুষ্ট গুন্ডাটির নাম ও ঠিকানা দিয়ে দিলেন। 2 জন সাধু ঠিকানা নিয়ে থানায় গিয়ে সেই গুন্ডার নামে FIR করেন। আর সেই সময় নিমাইবাবুর দোকানের মালিক থানায় উপস্থিত ছিলেন।
সবকিছু শোনার পর এসে তাকে তিনি বললেন, আপনি কোনো কিছু আগে পিছে চিন্তা না করেই গুন্ডার ঠিকানা দিয়ে ভালো কাজ করেননি। ওই গুন্ডা এমন কোনো কাজ নেই যা করতে পারে না। গুন্ডার কুকীর্তির কথা শুনে ভয়ে নিমাইবাবু তার চির আশ্রয়ে পাগল বিজয়ের আসনের সামনে দাঁড়িয়ে বলেন, হে পাগল বিজয়, তুমি তো জানো আমি কোনো ভুল করিনি, তবুও যা হওয়ার হয়ে গেছে। এখন তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। এই বলে নিমাইবাবু পাগল বিজয়ের কাছে মনের কথা জানালেন। 5-6 দিন পর স্থানীয় মহারাজের কাছে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন, সেই রাতে পুলিশ গিয়ে গুন্ডাকে তুলে নিয়ে হাজতে পুরে দিয়েছে, আর মহারাজ পরের দিন অন্য জায়গায় চলে গেছেন। অথচ নিমাইবাবু এর বিন্দু বিসর্গও জানেন না। এই সব অলৌকিক কাজ শুধুমাত্র পাগল বিজয়ের দ্বারাই সম্ভব বলে নিমাইবাবু আজও বিশ্বাস করেন। লেখক নিমাইচন্দ্র বিশ্বাসের কাকা ধীরেন্দ্রনাথ বিশ্বাসের হাতে পায়ে একবার খুব বড় ধরনের যন্ত্রণাদায়ক একজিমা রোগ হয়। ক্রমশ তা ভয়ঙ্কর রূপ নেয়। কাজকর্ম চলাফেরা সবকিছুই তার বন্ধ হয়ে যায়। তখনকার দিনে নিমাইবাবুদের গ্রামের আশেপাশে কোনো ভালো পাশ করা এমবিবিএস ডাক্তার ছিলেন না। তাদের গ্রামের পূর্ব পাশে নন্দকোল গ্রামে সুরেন্দ্রনাথ সরকার নামে একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। তিনি ঠিকা নিয়ে চিকিৎসা শুরু করেন। মাসখানেক চিকিৎসা করার পর বিশেষ কোনো উন্নতি কিন্তু হলো না। রোগ প্রায় যথাস্থানেই রয়ে গেল। একদিন পাগল বিজয় সরকার ঠাকুরদাসের বাড়িতে অনেক লোকজন নিয়ে বসে আলোচনা করছেন। এমন সময় ধীরেন্দ্রনাথ বিশ্বাস সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং সরকার মশাইকে প্রণাম করে একটু দূরে পরনের কাপড় দিয়ে তার পায়ের একজিমাটা ঢাকতে চেষ্টা করলেন। কিন্তু এমন সময় পাগল বিজয় সরকারের নজরে পড়ে গেল পায়ের সেই একজিমা ঘা। তখন তিনি সমস্ত বিবরণ শুনতে চাইলেন ধীরেন্দ্রনাথ বিশ্বাসের কাছ থেকে। এ রোগ শুনে বিজয় সরকার বললেন, এ রোগ ডাক্তারের সারাবে কি করে? তখন অসুস্থ ধীরেন্দ্রনাথ পাগলের দুটি পা জড়িয়ে ধরে রোগ মুক্তির আকুল প্রার্থনা জানাতে লাগলেন। করুণার অবতার বিজয় সরকার রোগের নিদান দিলেন। তিনি বলেন, বেনা গাছের মতো প্রায় দেখতে আজ্ঞের খ্যার গাছের পাতা এনে সকালবেলা বিছানায় বসে পাতা ঘষে ঘষে গাছের রস লাগালে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। সেই দুষ্প্রাপ্য আজ্ঞের খ্যার সুদূর লোহাগড়া থেকে এনে মাত্র 2-3 দিন লাগাতেই রোগের প্রাদুর্ভাব অদ্ভুতভাবে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। রোগ মুক্তির পর লেখক নিমাইবাবুর কাকা ধীরেন্দ্রনাথের বিশ্বাস ক্রমে গাঢ় হয়ে যায় এবং তিনি পরিণত হলেন পাগল কবি সাধক বিজয় সরকারের একনিষ্ঠ ভক্তরূপে। আর এই ভক্তি তাকে বিজয় প্রেমীকে পরিণত করেছিল। অবশেষে পাগলের কৃপা লেখকের কাকার উপর বর্ষিত হল। কয়েক বছর পর একদিন খুলনায় অন্নপূর্ণা হোটেলে পাগল বিজয় সরকার দীক্ষিত করলেন নিমাইবাবুর কাকাকে। আর তার কাকা ধীরেন্দ্রনাথ বিশ্বাস হলেন পাগল বিজয়ের সর্বপ্রথম মন্ত্রপুত শিষ্য। তিনি জীবনের চলার পথের দিশা খুঁজে পেলেন। 1962 সালে গ্রামবাসীদের সহযোগিতায় মরমী কবি বিজয় সরকারের জন্মোৎসব শুরু করেন এবং আজও নিয়মিতভাবে জন্মোৎসব পালিত হয়ে আসছে এখনকার বাংলাদেশের নড়াইল জেলার ডুমদি গ্রামে। আর তারই প্রতিচ্ছবি বর্তমানে আমরা দেখতে পাই কেউটিয়া গ্রামের কবির এপার বাংলার বাসভবনে। বিধির বাঁধন থেকে আমাদের মতো সাধারণ মানুষদের পরিত্রাণ নেই। নিয়তির নির্মম পরিহাসে লেখক নিমাইচন্দ্র বিশ্বাস নিজের পরিবার পালনের জন্য রাজস্থানে শিক্ষা নিয়ে চাঁদশি ডাক্তারি দোকান করলেন। এর মাঝে অবশ্য তার বাবা, মেজ কাকা, ঠাকুমা সবাই ইহজগতের মায়া ছিন্ন করে চলে গেছেন ভবপারে। চলে গেলেন এই গ্রামের অনেক চেনামুখ। এই সব পরলোকবাসীদের কথা মনে করে একদিন সন্ধ্যাবেলায় লেখক নিমাইবাবুর মন খুবই ভারাক্রান্ত হয়ে উঠল। এই চঞ্চল মন নিয়ে রাতে শুতে যাওয়ার সময় তার মনে পড়ল তার আরাধ্য পাগল বিজয়ের কথা। তিনি জীবিত থাকা অবস্থায় একদিন হঠাৎ নিমাইবাবু তাকে জিজ্ঞাসা করেছিলেন, গাছ পৃথিবীতে আগে আসে না বীজ আগে আসে? দ্বিতীয় প্রশ্ন নিমাইবাবু তাকে করেন, আত্মার যখন জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা অজর, অমর, অব্যয়, অক্ষয়, তখন মানুষ মরে কি? পাগল বিজয় হেসে বলেছিলেন, বোকার মতো প্রশ্ন করো কেন? ব্রহ্মার খাজানায় গাছ বলে কোনো কিছুই নেই, সেখানে শুধুমাত্র বীজ। আর মানুষের দেহ পঞ্চভূতে নির্মাণ। পঞ্চভূত পঞ্চস্থানে মিশে যায়। আত্মা পরমাত্মার সাথে মিলে যায়। যেমন শৈশব, কৈশোর, যুবা, বার্ধক্য, তেমনি মরণও একটা অবস্থা। এরপর লেখক বিজয়বাবু ভাবছিলেন তাঁর রামায়ণ গানের কথা। এ জীবনে তো লেখক নিমাইচন্দ্র বিশ্বাস পাগল বিজয়ের সেই মধুমাখা রামায়ণ গান আর শুনতে পাবেন না। রামায়ণ গান শোনার জন্য আকুল আরতি উঠল নিমাইবাবুর মনের মধ্যে।
আর স্বজন হারানোর ব্যথা স্মৃতি নিয়ে কখন তিনি ঘুমিয়ে পড়েছেন নিজেই বুঝতে পারেননি। কিন্তু নিমাইবাবু ঘুমিয়ে পড়লে কি হবে? তাঁর পাহারাদাতা ভক্তবৎসল পাগল বিজয় তো ঘুমাননি। তিনি ভক্তের আবদার পূরণ করার জন্য অঘোর নিদ্রার মধ্যে এসে নিমাইবাবুকে রামায়ণ গান শোনালেন। হরে রাম গুণ গাওরে, গেয়ে দেখো রে ভাই, আমার রাম নামে কেমন জুড়ায় প্রাণ, রাম গুণ গাওরে। নিমাইবাবুর প্রার্থনা বা সংকল্প করতে দেরি হলেও পাগল বিজয়ের তা পূরণ করতে কিন্তু একটুও দেরি হয়নি। একদিন নিমাইবাবু ডুমদির সরকার মশাইদের বাড়িতে বসে বিজয়বাবুর সঙ্গে কথা বলছেন। এমন সময় কুমডি গ্রামের একজন মুসলমান এসে তার কাছে মৃত্যুঞ্জয় ওঝার কথা জানতে চাইল। নিমাইবাবু তার যথারীতি দেখিয়ে দিলেন এবং ওঝার খোঁজ করার কারণ সেই ব্যক্তিকে তিনি জিজ্ঞাসা করলেন। তখন সেই ব্যক্তিটি তাকে বলল যে একটা বকনা বাছুরকে পাগল শেয়ালে কামড়েছে। সে ঠিকানা পেয়ে মৃত্যুঞ্জয় ওঝার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর ওঝাকে না পেয়ে মনে হয় অন্য কারোর কাছে বিজয় সরকারের কথা শুনে সে সেইখানে আসলো তার বকনা গরুর চিকিৎসার জন্য। বিজয় সরকার মশাই একটু রেগে গিয়ে বললেন, আমি কি ওঝা যে আপনার গরুর ওষুধ দেব? দেখুন খুঁজে, ও পাড়ায় ওঝা আছে, আপনি তার কাছে চলে যান। এই কথা শুনে কুমড়ি গ্রামের মুসলমান লোকটি ক্ষুণ্ণ মনে তখনই বিদায় নিলেন। আর নিমাইবাবুরা আবার বিজয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করলেন। অবশ্য শেষ জীবনে কবি ও সাধক বিজয় সরকারকে কোনো প্রশ্ন করতে হতো না। শুধু সামনে গিয়ে বসলেই তিনি মনের গোপন প্রশ্নের জবাব দিয়ে দিতেন অতি সুকৌশলে, সহজ সরলভাবে। ভক্ত নিমাইবাবুরা পান করতেন তার অমৃতবাণী আকুল পিপাসায়। এই রকম অবস্থায় আবার সেই কুমড়ির লোকটি এসে বিজয় সরকারের পা দুটি জড়িয়ে ধরে তাকে কাকতি মিনতি করতে লাগলো তার বকনা গরুটিকে বাঁচানোর জন্য। সরকার মশাই তাকে বিধান দিয়ে দিলেন, আশকালি গাছের কাঁচা পাকা ফলের রস আধা কিলো পরিমাণ কাঁচের একটি বোতলে করে বকনা গরুটিকে খাইয়ে দিতে হবে 3 দিন, তাহলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সাবধান, যেন গরুর দাঁত কারোর হাতে না লাগে। লোকটি একটু শান্তি পেয়ে আবার বললেন যে তার চোখে বেশ কয়েকদিন ধরে যন্ত্রণা করছে, এর একটা বিহিত করুন সরকার মশাই। তখন বিজয় সরকার তাকে কোরআনের একটা আয়াত নির্দিষ্ট করে দিয়ে বলতে বললেন। তার বলার পর সরকার মশাই বললেন, একটা আয়াতে 3 জায়গায় ভুল। এই বলে সরকার মশাই নিজেই কোরআনের আয়াত পড়ে শোনালেন এবং বললেন, এই আয়াতটা পড়ে হাতটা মুখের সামনে রেখে জোরে ফুঁ দেবে, যাতে বাতাসটা ঘুরে গিয়ে তোমার চোখে লাগে, দেখবে ঠিক হয়ে যাবে। যে জলাতঙ্ক রোগকে সকলে ভয় করে, সেই রোগের অ্যান্টি ভ্যাকসিন এই আঁশকালি গাছের ফলের ভিতর, এটা কিন্তু আগে কেউ জানতো না। এই অ্যান্টি ভ্যাকসিন আঁশকালি গাছের ফলের ভিতর আছে। একই সঙ্গে সেই মুসলমান লোকটি নিজের গরুর এবং নিজের রোগের নিদান নিয়ে সেদিন সাধক বিজয় সরকারের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। 1976 সালের বর্ষাকালে 3 মাস বর্ষার জন্য কবিগান বন্ধ ছিল। এই সময় কবি বিজয় সরকার নিজের বাড়িতেই সময় কাটাতেন। প্রত্যেক দিন দূর দূর থেকে, এমনকি বিদেশ থেকেও ভক্তরা আসতেন কবির সান্নিধ্য পাওয়ার জন্য। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তিনি নিজের বাসভবনে এক ভাগবতীয় সভায় অংশ নিতেন। কবির দালানের বারান্দায় স্থান না পেয়ে নিচে উঠান পর্যন্ত অনেকেই দাঁড়িয়ে বিজয় সরকারের ভক্তেরা আলোচনা শুনতেন। একদিন এক ভক্ত এসে ভিড় দেখে দূর থেকে প্রণাম করে কিছুক্ষণ পর ফিরে যায়। ফিরে যেতে দেখে নিমাইবাবুর মনে কৌতূহল হলো। তাকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কিছু না বলেই ফিরে যাচ্ছেন কেন? তখন সেই ভক্ত নিমাইবাবুকে বললেন, আমার মনের সংশয় মিটে গেছে, আমি যার জন্য এসেছিলাম তার সদুত্তর পেয়ে গেছি। এই ধরনের ঘটনা নিমাইবাবু আসলে কয়েকবারই লক্ষ্য করেছিলেন। আরেক দিনের আরেকটা ঘটনার কথা বলা যাক। একবার কবি ও সাধক বিজয় সরকার ইংল্যান্ডের একজন সাধক সম্পর্কে আলোচনা করছেন। সেখানে বসে রয়েছেন স্বয়ং নিমাইচন্দ্র বিশ্বাস। উপস্থিত সবাই বিজয় সরকারের মুখে সেই ইংল্যান্ডের সাধকের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। অনেক পুরনো ঘটনা, তার দিন তারিখ নির্দিষ্ট করে বিজয় সরকার বলছেন, কোনো ভুল নেই। হঠাৎ নিমাইবাবু কৌতূহল বশত সাধক বিজয় সরকারকে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে এই 200-300 বছর আগেকার কথা এমনভাবে বলেন? বিজয় সরকার তখন হাসতে হাসতে বললেন, এই জগতে যারা বিচরণ করে তাদের কাছে সব ধরা দেয়। এই সহজ সরল আড়ম্বরহীন উত্তর, যার রহস্য আজও লেখক নিমাইবাবুর কাছে অধরাই থেকে গেছে। পাগল বিজয় সরকার ছিলেন একজন গুপ্ত সাধক, সাধারণে ধরাছোঁয়ার বাইরে। সুপুরুষ, মিষ্টভাষী, শিষ্টাচারী পাগল বিজয় আর্তের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে জাগতিক উন্নতিও সাধন করতেন পরম স্নেহ ভরে।
তার বিজয় গীতির মাধ্যমে তিনি পরমাত্মার বিচ্যুত অংশে মানুষকে দিয়েছেন বিশ্বপিতার পথের সন্ধান। লীন হতে বলেন আত্মার সাধনায়। পাগল বিজয় ছিলেন আত্মদর্শী মহাপুরুষ। আজ সাধক ও কবি বিজয় সরকার হয়তো জাগতিক জড়দেহে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি রয়েছেন সূক্ষ্ম দেহে, কল্যাণ করে চলেছেন আত্মজনকে। এখনও তার করুণা ধারায় সকলে সজীব হয়ে ওঠেন। একটি ঘটনার কথা আপনাদের বলা যাক। 2003 সালে লেখক নিময়চন্দ্র বিশ্বাসের মুখে সাদা সাদা দাগ দেখা যায়। ডাক্তারের পরামর্শে কিছুদিন ওষুধ তিনি খেলেন, কিন্তু তাতে তার বিশেষ উপকার হলো না। এর 1 বছর পর তার বড় মেয়ে রমাকে পাগল বিজয় স্বপ্নে রোগের নিদান দিলেন, কিন্তু নিমাইবাবু তা ঠিক করে পালন করতে পারলেন না। কিছুদিন পরে তিনি ভুলে গেলেন। এর 1.5 বছর পর আবার পাগল বিজয় সরকার তার বড় মেয়ে রমাকে একই নির্দেশ দেন স্বপ্নে এবং বলেন তার মুক্তির কথা। এমন ভক্তবৎসল ছিলেন পাগল বিজয় সরকার। তবুও নিমাইবাবু তার নির্দেশ ঠিকমতো পালন করতে পারেননি। করলে হয়তো তাঁর এই অবস্থা থেকে এতদিনে মুক্তি পেতেন। কিন্তু রমার কাছে শোনার পর থেকে অদ্ভুতভাবে নিমাইবাবুর মুখের সাদা দাগ আর কিন্তু বাড়েনি। পাগল বিজয় জীবিত অবস্থার মতোই এখনও সূক্ষ্ম শরীরে সকলকে আশীষ দান করে চলেছেন। জাগতিক সমৃদ্ধির সঙ্গে আধ্যাত্ম পথও প্রশস্ত করে চলেছেন। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অধীন বাজুনিয়া গ্রামের গোপাল পাল বর্তমানে পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা জেলার কেউটিয়া গ্রামে বাস করেন। তার বড় ছেলেকে কুকুরে কামড়ায়, সম্ভবত 1982 সালে। প্রথম গ্রাম্য টোটকায় কাজ না হওয়ায় সিদ্ধান্ত হয় কল্যাণী হসপিটালে নিয়ে যাওয়ার। একদিন পর ভোরবেলায় তার মা বিমলা পাল, মামা বিমল পাল, ভাগ্নে কৃষ্ণ পালকে নিয়ে কল্যাণীর উদ্দেশ্যে রওনা হন। কবি বিজয় সরকার ভোরবেলায় উঠে তখন ঘোরাঘুরি করছেন। সেই পথে ওরা 3 জন যাচ্ছেন। শীতের দিন, একটু কুয়াশা। ওদের দেখে কাছে এসে বিজয় সরকার জিজ্ঞাসা করলেন, তোমরা কারা, কোথায় যাবে? সমস্ত ঘটনা শুনে বিজয় সরকার বললেন, তোমরা ওই কোণে দাঁড়াও। এই বলে একটু দূর থেকে কিছু কাঁচা পাকা আঁশকালি গাছের ফল হাতে নিয়ে বললেন, এইগুলি খেয়ে নাও, এরপরও আরও 2 দিন খাবে, সব ঠিক হয়ে যাবে, আর হসপিটালে যেতে হবে না। তাই হলো। 3 দিন পর সেই কুকুরে কামড়ানো ব্যক্তিটির মলের সাথে বৃষ্টি বেরিয়ে গেল। সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই রকম ঘটনা অনেক রয়েছে বিজয় সরকারের আশপাশের ভক্ত জনেদের মধ্যে। আমরা তার কতটুকু জানি? পাগল বিজয়ের মতো গুপ্ত সাধককে দুঃখের বিষয় আমরা অনেকেই জেনে শুনে চিনতেও পারেননি। 1966 সালের আশ্বিন মাস। বাড়ি নন্দকোল, বর্তমান বাংলাদেশের নড়াইল জেলায়। সুরেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী রেখা বিশ্বাসের পেটে ব্যথা আরম্ভ হয়। ধীরে ধীরে সেই পেট ব্যথা ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই গ্রামের ডাক্তার সুরেন্দ্রনাথ সরকারকে এনে দেখানো হয়। তখনকার দিনে ডাক্তার সুরেন্দ্রনাথ সরকারের তখন খুব হাত যশ। বড় আশ্চর্যের কথা এই যে, রোগীকে যত ওষুধই তিনি দেন, রোগ ততই বেড়ে চলে। রোগীর পেট দিয়ে রক্ত পড়া শুরু হয়। এমন এক সময় আসে, রোগীকে নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। ক্রমশই রোগীর অবস্থা খুব খারাপ দিকে যেতে থাকে। আর উপায় না পেয়ে সুরেন্দ্রনাথ বিশ্বাস তার পরমাধ্য গুরুদেব পাগল বিজয়ের কথা চিন্তা করেন। তিনি ভাবলেন, এই রকম বিপদের সময় আমি আর কার কাছে যাব? কিন্তু তার বিপদের কাণ্ডারি তখন বাড়িতে নেই। এমন সময় ডাক্তার সুরেন সরকার বললেন, গতকাল সরকার মশাই বাড়িতে এসছেন। শুনে মৃত শরীরে যেন প্রাণের সঞ্চার হলো সুরেন বিশ্বাসের। তৎক্ষণাৎ কাপড় পরে তিনি রওনা হলেন ডুমদির বিজয় সরকারের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে প্রণাম করে সমস্ত ঘটনা বলার সঙ্গে সঙ্গে সুরেন্দ্র বিশ্বাসের সাথে নন্দকোল এসে রোগীকে দেখে গেলেন বিজয় সরকার। রোগী তখন অচৈতন্য অবস্থায়, পাশে ডাক্তার সুরেন সরকার। বিজয় সরকার তাকে জিজ্ঞাসা করলেন, কি ওষুধ দিচ্ছ আমার বৌমাকে? ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন পাগল বিজয়ের হাতে তুলে দিলে তিনি বললেন, সরকার মশাই, এই ইঞ্জেকশনে রোগ সারে? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ, তবে কেন সারছে না বুঝতে পারছি না। এই বলে বিজয় সরকার ইঞ্জেকশনটিকে হাতের তালুতে রেখে পরম পিতার কাছে রোগ নিরাময়ের করুণ মিনতি করতে থাকেন। এমন মিনতি যা কিনা বোঝা যায়, অনুভব করা যায়, ভাষায় লিখে প্রকাশ করা যায় না। চোখের জলে হাতে রাখা ইঞ্জেকশন সম্পূর্ণ ভিজে গেলে প্রার্থনার শেষে ডাক্তারবাবুকে দিয়ে বললেন, এটা লাগিয়ে দাও, আর কোনো ওষুধ দেবে না, আমার বৌমা এতেই ঠিক হয়ে যাবে। এই বলে তিনি বললেন, আগামীকাল একবার আমাকে নিয়ে এসো। সেদিন বাড়ি ফিরতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। ভোরবেলা সুরেন্দ্রনাথ বিশ্বাস বিজয় সরকারকে আনার জন্য রওনা দেবেন। এমন সময় তাঁর স্ত্রী রেখা দেবী বললেন, কোথায় যাবে? তখন ডাক্তারবাবু বললেন, কেন, সরকার মশাইকে আনতে? স্ত্রী রেখা বললেন, না, একটু পরে যাও। সরকার মশাই সারা রাত আমার কাছে বসেছিলেন।
এইমাত্র বাড়ি গেলেন। সুরেন বিশ্বাস তো অবাক। অবিশ্বাস্যভাবে ডুমতি গ্রামে গিয়ে তিনি দেখলেন বিজয় সরকার মশাই নন্দকোলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি রওনা দিলেন। পথের মধ্যে সুরেন বিশ্বাসকে বলছেন, তোমার আগামীবার একটা মেয়ে হবে। রোগীর অবস্থা শোচনীয়, তার ভবিতব্য বাণী তাই ঠিক হলো। পরের বছর একটি কন্যা সন্তানের জন্ম হলো। এমন দূরদর্শী মহাসাধক, ত্রিকালদর্শী মহামানব আমরা বোধহয় আর পাব না। আমাদের বুদ্ধির মাপকাঠির বাইরে যা আজও ঘটে যায় তাকে আমরা অলৌকিক বলে থাকি। সালটা সম্ভবত 1976 সাল হবে। ডুমদি গ্রামের উত্তর বাড়ির ফণীন্দ্রনাথ বিশ্বাসের মেজ ছেলে সঞ্জয়ের তখন ভীষণ অসুখ হয়। প্রথম বালিয়াডাঙ্গার অমল ডাক্তারকে দেখানো হয়। 3-4 দিন দেখার পরেও রোগের কোনো উপশম না হওয়ায় সকলে খুব চিন্তায় পড়ে যায়। পরে টারবার রাজকুমার ডাক্তারকে দেখানো হয়। সেখানে 3-4 দিন পরে রোগ আরও বেড়ে গেল। অবশেষে নন্দকোলের বিমল ডাক্তারকে ফণীন্দ্রনাথ গিয়ে নিয়ে আসলো তার ছেলের জন্য। তিনি এসে রোগীকে দেখে পরিষ্কারভাবে বলে দিলেন, রোগীর অবস্থা খুব খারাপ, আমি চিকিৎসা করতে পারবো না, আপনারা অন্য কোথাও নিয়ে যান। এই কথা শুনে ফণীর স্ত্রী ধৈর্য হারা হয়ে ছুটে গেলেন নিমাই বিশ্বাসের কাকা ধীরেন্দ্রনাথ বিশ্বাসের কাছে, যিনি পাগল বিজয়ের সর্বপ্রথম মন্ত্রপুত শিষ্য ছিলেন। ফণীবাবু তার কাছে এসে বললেন, তোমরা থাকতে আমার ছেলে কি অকালে মারা যাবে? তুমি আমার সঙ্গে গিয়ে পাগল বিজয়কে বলে আমার ছেলেকে ফিরিয়ে দাও। তুমি বললে পাগল বিজয় নিশ্চয়ই শুনবে, তুমি আমার সঙ্গে চলো। ধীরেন্দ্রনাথ বিশ্বাস তখন একেবারে নিরুপায়, কারণ তাকে পাগল বিজয় আগে নিষেধ করে দিয়েছিলেন যেন কোনো রোগীকে তার কাছে না নিয়ে আসা হয়। এই জন্য ধীরেনবাবু তখন একটু চিন্তা করছেন। এমন সময় তার বরদা নগেন্দ্রনাথ বিশ্বাস এক প্রকার আদেশ দিয়ে বললেন, আগে ওকে বাঁচাও, পরে দেখা যাক কি হয়। বরদা নগেন্দ্রবাবুর কথা মতো ধীরেনবাবু ফণীর স্ত্রীকে নিয়ে ভয়ে ভয়ে অপরাধীর মতো পাগল বিজয়ের কাছে গেলেন। ফণীর স্ত্রী পাগলিনীর মতো করুণা সাগর পাগল বিজয়ের দুখানা পা জড়িয়ে ধরলেন, কান্নাকাটি করতে লাগলেন আর বললেন, আমার ছেলেকে ফিরিয়ে না দিলে তোমাকে ছাড়ব না। পাগল বিজয়ের মন তখন কোনোভাবেই প্রবোধ মানছে না। করুণা সাগর পাগল বিজয় সরকার ধীরেন্দ্রনাথের দিকে তাকিয়ে একটু কড়া সুরে বললেন, আমায় কি যেতে হবে? ধীরেনবাবু বললেন, হ্যাঁ যেতে হবে। তখন ধীরেনবাবুর সঙ্গে পাগল বিজয় ফণীর বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন সঞ্জয়ের পাশে বিমল ডাক্তার বসে আছেন। সঞ্জয়কে দেখে ডাক্তারবাবু বিমলকে বললেন, তোমার যা মনে হয় সেই ওষুধ দিয়ে দাও, সঞ্জয় ভালো হয়ে যাবে। এই বলে 1 ঘটি উজান ভাটির জল তিনি আনতে বললেন। সঙ্গে সঙ্গে তারা এনে দিল। সেই জল নিয়ে ধ্যানস্থ হয়ে পাগল বিজয় সেই জলের সঙ্গে নিজের চোখের জল মিশিয়ে দিলেন। সেটা কিছুটা খাইয়ে দিতে বললেন আর কিছুটা সঞ্জয়ের সারা শরীরে লাগিয়ে দিতে বললেন। লাগিয়ে দিতে বলে বললেন, ফণী, তোমার ছেলে ভালো হয়ে যাবে 1 সপ্তাহের ভেতর, কোনো চিন্তা করো না। আর শোনো ফণী, তোমার এই ছেলে 1 সপ্তাহ পর মাঠের থেকে মাছ ধরে আনবে, সেই মাছ দিয়ে একটি সাধুর সেবা করবে। এই বলে করুণাসাগর বিজয় সেদিন বাড়ি ফিরে গেলেন। ফণী ও তার স্ত্রী প্রায় অচৈতন্য ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় কখন যেন ঘুমিয়ে পড়েছে। কিন্তু তারা ঘুমিয়ে পড়লে কি হবে? পাগল সাধক বিজয়ের তখনও কি ঘুম আছে? তিনি সকলের ঘুমের ভিতর দিয়ে ফণীর সেই অচৈতন্য ছেলেকে নিয়ে সারা রাত গ্রাম প্রদক্ষিণ করছেন। আর ভোর না হতে হতেই সঞ্জয়কে বলে চলে গেলেন, তোমার বাবাকে ডাক দাও আর স্নান করিয়ে দিতে বলো, তুমি ভালো হয়ে গেছো। তখন অচৈতন্য ছেলে সঞ্জয় তার বাবাকে ডেকে বলল, বাবা ওঠো, আমাকে স্নান করিয়ে দাও, আমি ভালো হয়ে গেছি। এইমাত্র দাদু আমাকে বলে বাড়ি চলে গেলেন। ফণী ঘুম থেকে উঠে দেখল তার অচৈতন্য ছেলে ভালো হয়ে গেছে। ফণীর আনন্দের তখন আর সীমা নেই। ভাব ও বিরহে তিনি তাঁর স্ত্রীকে ডেকে বললেন, তাড়াতাড়ি ওঠো, আমাদের সঞ্জয় ভালো হয়ে গেছে, ওকে স্নান করাতে হবে। সবাই দেখল ও অবাক হলো, প্রেমে আপ্লুত হলো। সেই ছেলে সঞ্জয় সম্পূর্ণ সুস্থ হয়ে 1 সপ্তাহ পরে মাঠ থেকে মাছ ধরে আনলো এবং সেই মাছ দিয়ে সাধুর সেবা করালো। এই ঘটনা আসলে আমাদের মতো সাধারণ মানুষদের ধরা ছোঁয়ার বাইরে। আমরা বিশ্বাসও করতে পারি না, কল্পনা করাও যায় না। চিরদিন একই গ্রামে থেকে ভক্ত ও লেখক নিমাইচন্দ্র বিশ্বাস আরও কত কি দেখেছিলেন, তবু হয়তো চিনতে পারেননি সাধক কবি বিজয় সরকারকে। এমন কত শত অলৌকিক ঘটনা পড়ে আছে তাঁর ভক্ত প্রেমিকদের কাছে, তা কে জানে। একবার কবি ও সাধক বিজয় সরকার আর কবি রসিকলাল সরকার চণ্ডীতলা গ্রামে কবিগান করতে আসেন। এই দিন নন্দকোলের বাসুদেব বিশ্বাস, পদ প্রামাণিক, মহেন্দ্রনাথ বিশ্বাস, ভদ্রকান্ত বিশ্বাস কবিগান শুনতে চণ্ডীতলায় যান। এরা যে বাড়িতে রাত্রে থাকবেন সেই বাড়িতেই কবিদের খাওয়া ও থাকার ব্যবস্থা হয়েছিল।
গানের শেষে সবাই একই বাড়িতে খাওয়ার পর কিছু আলোচনা করলেন। রাত সেদিন বেশি হয়ে গেছে দেখে সবাই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু মরমী কবি সাধক বিজয় সরকার তার আরাধ্য দেবতার কাছে আত্মনিবেদন করছেন এই শুভক্ষণ দেখে। ওই বাড়ির আগেকার মালিক প্রেত রূপে এসে সাধক বিজয় সরকারের ঘরের অদূরে কান্না শুরু করে দিল। কান্না শুনে সরকার মশাইয়ের বুঝতে দেরি হলো না। সরকার মশাই অর্থাৎ সাধক বিজয় সরকার বললেন, তুমি কাঁদছ কেন? শুনে একটু চুপ করে আবার সে কান্না শুরু করলো। একে তো নতুন জায়গা, তার ওপর রাত্রিবেলায় কান্নার সুরে মহেন্দ্র বিশ্বাসের ঘুম ভেঙে গেল। বাসুদেব বিশ্বাসকে ধীরে ধীরে তিনি বললেন, কাঁদছে কে? বাসুদেব বিশ্বাস বললেন, একদম চুপ, শোনো কি হয়। আবার কান্না শুরু করলে সাধক বিজয় সরকার তাকে জোরে তাড়া দিলেন, হয় পরিচয় দাও, না হলে এখান থেকে চলে যাও। এরপর অবাক কাণ্ড, বারবার বারান্দায় ওঠার ব্যর্থ চেষ্টা করে শেষে না পেরে আবার সে কান্না শুরু করলো। সরকার মশাই জোরে জোরে তখন বললেন, তোর তো সাহস কম নয়। বলার সঙ্গে সঙ্গে তখনই প্রেত তাকে বললেন, আমি এই বাড়ির মালিক শৈলেন পাল। আমি 5 বছর আগে জলে ডুবে মারা যাই। এরা আমার ছেলে। আমার শ্রাদ্ধের দিন ছোট ছেলে রতনের পিণ্ডদানের সময় তার চোখের জল পিণ্ডর ওপর পড়ে। তার জন্য আমি উদ্ধার হতে পারছি না। আমি অনেককে বলেছি, কিন্তু এরা কারোর কথায় বিশ্বাস করে না। আপনি বললে এরা বিশ্বাস করবে, তাই দয়া করে আমার উদ্ধারের ব্যবস্থা করে দিন। ভোরবেলায় সবাইকে ডেকে মরমীর সাধক কবি প্রেমিক ভক্ত বিজয় সরকার তার ছেলেদের এই কথা বললেন। শোনা মাত্র সেই ব্যক্তির ছেলেরা তার বাবার পিণ্ড দেওয়ার জন্য গয়াধাম রওনা দিলেন। মরমী কবি পাগল সাধক বিজয় সরকার তখন অন্যত্র গান গাইতে বেরিয়ে গেলেন। ডুমদির মধ্যবাড়ির নিতাইপদ বিশ্বাস ডুমদিরই অধিকারী বংশের মেয়ে সে বিয়ে করে। মেয়েটি পরিচয়ে ছিল মরমী কবি সাধক বিজয় সরকারের ভাইঝি। নিতাইবাবুর পরপর 2টি সন্তান হয়ে মারা যায়। কিছুদিন পর নিতাই বিশ্বাসের স্ত্রী অমলা দেবীর সন্তান সম্ভাবনা হয়, কিন্তু কিছুদিন পর সন্তান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন আর উপায় না দেখে নিতাইবাবু স্ত্রী ও শাশুড়ি পাগল বিজয় সরকারের কাছে গিয়ে পা জড়িয়ে ধরে সব কথা খুলে বললেন। আর কেঁদে কেঁদে পাগল সাধক বিজয়ের চরণ দুটি চোখের জলে ধুইয়ে দিলেন অমলা দেবী। তখন পাগল বিজয় তাদের অভয় দিয়ে বলেন, আগামী বছর তোমাদের ঘরে একজন সাধু পুরুষ আসবেন। এই কথার পরেও ভাইজি অমলা যখন পা ছাড়ল না, তখন পাগল বিজয় বললেন, আমার পা ছেড়ে দে। যদি কোনো সাধু পুরুষ না আসে তবে আমি নিজে গিয়ে তোর ঘরে জন্ম নেব। তবে একটা কথা মন দিয়ে শোন, সন্তান ভূমিষ্ঠ হয়ে মাটি স্পর্শ করার আগেই তার গায়ে সোনার একটা গয়না পরিয়ে দিতে হবে। তাই কোনো অজানা ইশারায় সব কিছু ঠিক হয়ে গেল। 1 বছর ঘুরতে না ঘুরতেই নিতাই বিশ্বাসের একটি পুত্র সন্তান জন্ম নিল। তার নাম রাখা হলো অশোক। অশোক তার পরিবার নিয়ে সুস্থ শরীরে স্বাভাবিক জীবনযাপন করছে এবং দাদু পাগল সাধক বিজয়ের উৎসবের সমস্ত কাজে সে সরাসরি অংশগ্রহণ করে। প্রতি বছর মরমী সাধক কবি বিজয় সরকারের উৎসবের বিরাট দায়িত্ব সে নিজের হাতেই পালন করে। উৎসবের 2 দিন ধরে দিন রাত একইভাবে সে তার কাজ করে যায়। যদি কোনো উৎসুক মরমী কবির জন্মদিনের উৎসবে আসেন, তবে হয়তো এখনও দেখতে পাবেন অশোক বিশ্বাস ও চিত্ত মালাকারকে অতন্দ্র প্রহরীর মতো ক্যাশ কাউন্টারে বসে উৎসবের সমস্ত কাজকর্ম দেখাশোনা করছেন। উৎসবের কদিন নিজেকে বিলিয়ে দেন তার দাদুর কাজের জন্য। তখন ছিল ইংরাজি 2003 সাল। লেখক নিমাইচন্দ্র বিশ্বাসের ছেলে নির্মল দিল্লিতে চাঁদশি ডাক্তারি করে। সে সেখানে একাই থাকে। মাঝে মধ্যে আত্মীয় স্বজনের কাছে বেড়াতে যায় এবং তার কাছে অনেকেই আসে। একদিন নিমাইবাবুর এক খুড়তুতো ভাই অর্থাৎ নির্মলের কাকা নির্মলকে বলল, একটা জিনিসের তার বড় প্রয়োজন। তার সঙ্গে যেতে প্রথমে সে অস্বীকার করে, তারপর বুঝিয়ে তাকে রাজি করিয়ে সঙ্গে করে নিয়ে যায়। পথে তাদের মোটর সাইকেলের সঙ্গে এক সরকারি বাসের সংঘর্ষ হয় এবং নির্মলের ডান পাটি ভেঙে যায়। পায়ে তখন তার ভীষণ যন্ত্রণা। এদিকে নিমাইবাবু তার ভাইপো শঙ্করকে নিয়ে নির্মলকে তার কাছে কেউটিয়াতে নিয়ে এলেন। ইতিমধ্যেই তার পায়ে 2 বার প্লাস্টার করা হয়ে গেছে, তাতে কোনো কাজ হয়নি। সার্জন বলেছেন অপারেশন করতে হবে, টাকা লাগবে প্রায় 1 লাখ টাকার উপর। কিন্তু সমস্যা হলো স্ক্রু বসানোর জায়গা না থাকায় স্ক্রু বসাতে হবে একেবারে জয়েন্টের উপর। এতে পরে অসুবিধা হতে পারে বলে ডাক্তার জানালেন। হয়তো ডান পাটা আর আগের মতো মুড়তে নাও পারে, ডাক্তার সেটাই বললেন। এদিকে লেখক নিমাইবাবু আর তার স্ত্রীর দুশ্চিন্তার শেষ নেই, চোখে ঘুম নেই।
বিশেষ করে তার মা দিন রাত এক করে কান্নাকাটি হাউতাশ করে তার একমাত্র ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। দুশ্চিন্তায় তখন নির্মল বাবুদের দুজনের প্রায় পাগলের মতো অবস্থা। যে যা বলে ছেলের ভালো হবে মনে করে তারা তাই করেন। একদিন কেউটার পূর্বপাড়ার খোকন বিশ্বাস এসে তাকে নদিয়া জেলার বাজিতপুরের কৃষ্ণ মাস্টারের ঠিকানা দিয়ে বলেন যে তার নিজের ছেলেরও এমন হয়েছিল এবং তাকে সম্পূর্ণ ঠিক করে দিয়েছেন এই কৃষ্ণ মাস্টার মহাশয়। তাই সেই ব্যক্তির বিশ্বাস ছিল যে তাদের ছেলেও ভালো হয়ে যাবে। তখন অবশ্য নির্মলবাবুর আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না। যার সঞ্চয় ছিল ছেলের চিকিৎসাতে তাও প্রায় শেষ। অগত্যা সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে একটা গাড়ি ভাড়া করে এবং নৈহাটি থেকে একটা এক্সরে করে নিয়ে তারা রওনা দিলেন কৃষ্ণ মাস্টারের বাড়ির উদ্দেশ্যে। পথে যাবার সময় তার বিপদতারণ পাগল সাধক বিজয় সরকারকে তারা স্মরণ করে নিলেন এবং বললেন, হে আমার জীবন দেবতা, পয়সার অভাবে আমার ছেলেকে ভালো ডাক্তার দেখাতে পারছিলাম না, তাই বলে কি আমার ছেলে আর সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে না? সারা জীবন কি আমার সামনে এইভাবে ঘুরে বেড়াবে? মনে মনে তার চরণে ছেলের জন্য তিনি ক্ষমা ভিক্ষা চাইলেন। হঠাৎ তার সর্বাঙ্গ যেন চমকে উঠল। তিনি যেন শুনতে পেলেন, ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, আমি কৃষ্ণ মাস্টারের মাধ্যমে তোমার নির্মলকে ভালো করে দেব। এই কথা হঠাৎ শুনে নিমাইবাবু বলে উঠলেন, ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। গাড়ির সবাই নিমাইবাবুর এই কথার কারণ জিজ্ঞাসা করলে তিনি চুপ করে রইলেন। কারণ তিনি ভাবলেন সেই কথা তো তার ভাবাবেগের কথা, অন্য কেউ হয়তো বুঝবে না। কৃষ্ণবাবু সব কিছু দেখে ওষুধ দিয়ে দিলেন এবং বলে দিলেন বাড়ির নিয়মকানুন বিষয়, আর 21 দিন পর আবার নির্মলকে নিয়ে যেতে বললেন। এর মধ্যে অবশ্য নিমাইবাবু একদিন গিয়ে শুধুমাত্র ওষুধ নিয়ে এসেছিলেন। তাদের নির্মল তারপর নির্দিষ্ট সময় পর থেকে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করছে তাদের করুণাসাগর পাগল সাধক বিজয় সরকারের কৃপায়। নির্মলবাবু মাঝে মধ্যেই ভাবেন, তার পাগল সাধক বিজয়ের মতো বুঝি আর করুণার অবতার নেই। তার মতো অধমের ওপর তার করুণার শেষ নেই। যখন কোনো বিপদে তিনি পড়েন, তার বিপদ তারণের কাছে বলার আগেই সেই বিপদ যেন কেটে যায়। তার সমস্ত বিপদ তার পাগল সাধক বিজয় নিজের হাতে দূরে সরিয়ে দিয়ে তাকে নিজের বুকে ধরে রক্ষা করেন। 2011 সালে লেখক নিমাইচন্দ্র বিশ্বাস এক পারিবারিক পুলিশি আইনগত ঝামেলায় জড়িয়ে পড়েন। তার গ্রামের নিন্দুকেরা সব জায়গায় রটিয়ে দিল, এবার দেখা যাবে বিজয় সরকারের বড় ভক্ত কি করে উৎসব করে। নিন্দুকদের সাথীরা বড় খুশি হয়ে মুহূর্তেই সেই খবর ছড়িয়ে দেয় বিজয় ভক্তদের মধ্যে। শুনে এই ধরনের লোকেরা তো আনন্দে আত্মহারা, আর নিমাইবাবুকে যারা ভালোবাসেন তারা শুনে মর্মাহত হলেন। তাদের তো আর কিছুই করা নেই। তারা সবাই চোখের জল দিয়ে নিমাইবাবুর পাগল সাধক বিজয়ের চরণে তার মুক্তির নিবেদন করল। কে বুঝবে সাধক বিজয় লীলাময়ের খেলা? লেখক নিমাইচন্দ্র বিশ্বাসের হয়ে গৌরমোহন বিশ্বাস একজন উকিলকে ফোন করে বলে দিলেন, নিমাইবাবুকে পুলিশ রাত্রিবেলায় নিয়ে গেছে একটা নির্দিষ্ট ধারায়, ওকে যে কোনো অবস্থায় আজই ছাড়িয়ে আনতে হবে। নিমাইবাবুর হয়ে কোর্টে যাওয়ার কেউ ছিল না। ওদিকে বিপক্ষে দুজন উকিল সহ সপরিবার কোর্টে হাজির। নিমাইবাবুকে দেখে তারা তখন বিদ্রূপের হাসি হাসছে। নিমাইবাবুর পক্ষের উকিল পরিচিত ছিলেন, তাকে নিমাইবাবু মামা বলে ডাকতেন। বিশেষ বড় মাপের উকিল তিনি ছিলেন না। তিনি নিজেই কেস লড়বেন শুনে নিমাইবাবুর মনটা খুব দুর্বল হয়ে পড়ল। তিনি কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়েছেন আর ভাবছেন কি হবে। আসলে যার ভাবার তিনিই তো ভাববেন। হঠাৎ নিমাইবাবু তার বিপদতারণ সাধক বিজয়ের কথা মনে করলেন। তিনি মনে মনে তাঁর চরণে দুফোঁটা চোখের জল দিয়ে বললেন, আগামীকাল তোমার জন্মোৎসবের অনুষ্ঠান, আজ যদি আমাকে বের না করো তবে অনুষ্ঠান করার অনুমতি তুমি দিয়েছিলে কেন? হঠাৎ লেখক নিমাইচন্দ্র বিশ্বাসের দুর্বল মন সবল হয়ে বলল, ভয় নেই। তখন নিমাইবাবু তার উকিল মামার হাতখানা ধরে অশ্রুসিক্তভাবে বললেন, হে আমার অন্তর দেবতা, তুমি আজ উকিল হয়ে অনুষ্ঠান করবার জন্য আমাকে এখান থেকে বের করে নাও। আর নিমাইবাবু তার উকিল মামাকে বললেন, ভয় নেই, আজই জামিন হবে, ওরা ঠেকাতে পারবে না। সেদিন আদালতে নিমাইবাবুর কেসের সময় ছিল বিকেল 6:30টার সময়। এদিকে বিপক্ষরা আদালতে নিমাইবাবুর বিপক্ষে দাঁড়ালো। নিমাইবাবুর উকিল তার পরিচয় দিয়ে সংক্ষেপে ঘটনাটা খুলে বললেন। বিপক্ষের উকিল পরিচয় দিয়ে পরপর দুটো পয়েন্ট দিল, কিন্তু নিমাইবাবুর উকিল বললেন সব মিথ্যা। জজ সাহেব কাগজ দেখলেন এবং তিনি প্রকৃত ঘটনা জানতে পারলেন। এরপর ওদের উকিল আরও একটা মিথ্যা পয়েন্ট বলে দিল। তখন বিপক্ষের উকিল আরেকটি পয়েন্ট তুলে ধরল। তখন নিমাইবাবুর উকিল চেঁচিয়ে বললেন, এটা মিথ্যা বলার জায়গা নয়, এটা কোর্ট,
সমস্ত বিবেচনা করে জজ সাহেব তখন রেগে গেলেন। এরপর বিপক্ষের উকিল একটা দরখাস্ত এনে দিলে জজ সাহেব দেখামাত্র বললেন, এটা ছিঁড়ে ফেলুন, এতে কোর্ট ফি নেই, সই নেই, আপনারা কি করে কাজ করেন? এই বলে কেস রেখে দিলেন। কিছুক্ষণ পর জজ সাহেব নিমাইবাবুকে বিনা শর্তে জামিন দিলেন। সেদিন কোর্ট থেকে বের হতে হতে নিমাইবাবুদের রাত 8টা হয়ে গেল। তখন অবশ্য লেখক নিমাইচন্দ্র বিশ্বাসের কাছে আর একটাও পয়সা নেই। বাড়ি থেকে সেদিন কেউ আসেননি। উকিল মামার কাছ থেকে লেখক নিমাইচন্দ্র বিশ্বাস টাকা নিয়ে গাড়ি থেকে ফল কিনে এবং রথতলা বাজারে এসে জনৈক কাজলদার থেকে টাকা নিয়ে সেই রাতেই অধিবাসের বাজার করে বাড়ি ফিরলেন। পরের দিন ছিল 6ই ফাল্গুন। অধিবাস সেরে কল্যাণী মোড়ের পরিমল ঘোষের কাছ থেকে গাড়ি নিয়ে বাংলাদেশ বর্ডারে গিয়ে নিমাইবাবু জারিগানের দল আনতে গেলেন। তারপর 7ই ফাল্গুন, 8ই ফাল্গুন বিশিষ্ট জ্ঞানী গুণী ও গ্রামবাসীদের সহযোগিতায় সুন্দর এক মার্জিত সাংস্কৃতিক অনুষ্ঠান নিমাইবাবুরা আয়োজন করলেন। তাহলে প্রিয় দর্শক ও শ্রোতা, বলুন, এইসব কার খেলা? পাগল সাধক বিজয়ের অজানা সংকেত ছাড়া নিমাইচন্দ্র বিশ্বাসের মুক্তির কোনো উপায় ছিল কি? লেখক নিমাইচন্দ্র বিশ্বাসের দৃঢ় প্রত্যয় ছিল যে তাঁর জীবন দেবতা পাগল সাধক বিজয় সরকার এই অসম্ভবকে সম্ভব করতে পারবেন। তাঁর চরণ ছাড়া তাঁর আর কোথাও জায়গা নেই। সুবোধ সরকার কেউটিয়া সরকারি আমতলার বাসিন্দা, কাজ করেন কলকাতার গিটার কারখানায়। প্রতিদিনের মতো একদিন শনিবার সকালে সুবোধবাবু রওনা হলেন কারখানার উদ্দেশ্যে। কবি বিজয় সরকারের বাড়ির পাশ দিয়ে রাস্তা। সুবোধবাবু যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ানো বিজয় সরকারকে দেখে মনে ভক্তির ভাব অনুভব করলেন। সাইকেল থেকে নেমে সুবোধবাবু বিজয় সরকারকে প্রণাম করলেন। সম্পর্কে বিজয় সরকারের তিনি নাথ জামাই ছিলেন। প্রণাম করার সঙ্গে সঙ্গে সাধক বিজয় বললেন, কোথায় যাচ্ছ? উত্তরে সুবোধবাবু বললেন, কলকাতায় কাজের জন্য। তখন পাগল বললেন, আজ না গেলে হয় না? উত্তরে সুবোধবাবু জানালেন, আজ সপ্তাহের শেষ দিন, পুরো সপ্তাহের পয়সা দেবে, তাই আজ যেতেই হবে। সরকার মশাই তখন বললেন, সাইকেল কোথায় রাখো? সুবোধ বললেন, নির্দিষ্ট গ্যারেজ আছে, সেইখানেই সাইকেল রাখি। তখন সাধক বিজয় বললেন, অন্য কোথাও রাখা যায় না? সুবোধ বললেন, হ্যাঁ, অনেক জায়গা আছে, রাখা যায়। এই কথা বলে সুবোধবাবু কবি সাধক বিজয় সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলেন। পথে বারবার তার দাদু সরকার মশাইয়ের সাইকেল রাখার কথাটি তার মনে ভেসে উঠতে লাগলো। সুবোধবাবু তখন নির্দিষ্ট গ্যারেজের বদলে অন্য গ্যারেজে সাইকেল রেখে কারখানায় চলে গেলেন। বিকেল 4টের সময় ফিরে এসে সুবোধবাবু দেখতে পেলেন সেই নির্দিষ্ট গ্যারেজের মালিক দিনের বেলায় দোকানের মধ্যে খুন হয়ে পড়ে আছেন। দোকানের জমা করা যত সাইকেল পুলিশ এসে থানায় তুলে নিয়ে গেল। সুবোধবাবু থমকে দাঁড়িয়ে বারবার তার দাদু কবি সাধক বিজয় সরকারের কথা ভাবতে লাগলেন। আসলে কবি সাধক বিজয় সরকার তাঁর নাতি সুবোধকে বিপদ থেকে উদ্ধারের জন্য সাইকেলের কথা বারবার বলেছিলেন। এইভাবেই হয়তো পাগল বিজয় তার নিজের লোকজনদের রক্ষা করে চলেছেন সদা সর্বদা। শ্রাবণ মাস 1969 সাল। নন্দকোল নিবাসী সুরেন্দ্রনাথ বিশ্বাস তাঁর স্ত্রী রেখা দেবীকে নিয়ে একটা অনুষ্ঠানে যোগ দিতে গেলেন শ্বশুরবাড়ি টাবরা গ্রামে। অনুষ্ঠানের শেষে ফেরার পথে রেখা দেবীর স্বামী সুরেন্দ্রনাথকে বললেন, গুরুদেবের সঙ্গে অনেকদিন দেখা হয় না, চলো আমরা ডুমদি গিয়ে গুরুদেবের চরণ ছুঁয়ে আসি। সুরেন্দ্রনাথ ও তাঁর স্ত্রী সেদিন গেলেন বিজয় দর্শনে। গিয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গে পূজ্য গুরুদেব ও গুরুমাতার কথা মতো খাওয়া দাওয়া সেরে তাঁরা রওনা দিলেন বাড়ির দিকে। রাত্রি প্রায় 2:30টার সময় সেদিন রেখা দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শুরু হলো ভীষণ বমি, পেট ব্যথা ও পায়খানা। সবাই অনুমান করলো হয়তো খাবারের সঙ্গে বিষাক্ত কিছু পেটে পড়ায় এইরকম বিপত্তি। ভোর 4:30 নাগাদ রেখা দেবীর অবস্থা মারাত্মক আকার ধারণ করলো। এদিকে গ্রামের চিকিৎসক বিমল সরকার স্বপ্ন দেখছেন তার মায়ের ডায়রিয়া হয়েছে, কি ওষুধ দেবেন ভাবছেন। ঠিক এই মুহূর্তে সুরেনবাবু ডাক দিলেন বিমল ডাক্তারকে। বিমলবাবু ঘুম ভেঙে সুরেনবাবুকে জানালেন তার স্বপ্নের বিবরণ। এই সময় ডুমদির বিদ্যাধর অধিকারীর মেজ ছেলে ভক্ত অধিকারী তার ভাইয়ের জন্য ডাক্তার বিমলবাবুকে আনতে হাজির। এই ভক্ত অধিকারীর কাছে সুরেন বিশ্বাস খবর পাঠিয়ে দেন ডুমদি গ্রামে তার পরম পূজ্যবাদ গুরুদেবের কাছে যে তাঁর শিষ্যা রেখা দেবী এখন জীবন মরণের সঙ্গে বাঁচবার জন্য পাঞ্জা লড়াই করছে। বিমল ডাক্তার সুরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি গেলেন এবং রেখা দেবীকে পরীক্ষা করলেন। তবে তার কোনো জাগতিক লক্ষণ পেলেন না। থেমে গেছিল তার নারীর গতি। নিষ্পন্দ শরীর পড়ে আছে। বাড়ির সবাই তখন শুরু করেছে কান্নাকাটি। এমন সময় সুরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি পৌঁছালেন বৈদ্যরাজ
পাগল সাধক বিজয় সরকার ভাইপো বৈদ্যনাথকে সঙ্গে নিয়ে। সুরেন্দ্রনাথের মা বাবা পাগলের মতো পাগল বিজয় সরকারকে দেখে জড়িয়ে ধরে বলছেন, তোমার বৌমা আর নেই। সরকার মশাইয়ের অবশ্য তখন কোনো দিকেই লক্ষ্য নেই, কারোর কোনো কথায় তার কান নেই। এগিয়ে চলেছেন অসার নিষ্পন্দ রেখা দেবীর কাছে। সেই বিছানায় বসে পরম স্নেহভরে পরপর 3টে ডাক দিলেন সাধক বিজয়। আর তখন অদ্ভুত অলৌকিকভাবে সাধক বিজয়ের হাতের স্পর্শে রেখাদেবীর নিষ্পন্দ দেহে দেখা দিল প্রাণের স্পন্দন। তিনি সঙ্গে সঙ্গে চোখ খুলে মরমী কবিকে দেখে উঠে বসলেন। তার যেন মনে হলো দীর্ঘক্ষণ ঘুমের পরে তিনি উঠলেন আর পূজ্য গুরুদেবকে প্রণাম করে ঘরের কাজের জন্য বেরিয়ে গেলেন বাইরে। ডাক্তারবাবু যে রোগীর নারী স্পন্দন পেলেন না, যার থেমে গেছে হৃদয়ের ধড়কন, পাগল বিজয়ের করুণায় তারই দেহে শুরু হলো নতুন প্রাণের প্রতিষ্ঠা। ডুমদি গ্রামের উত্তর ভিটের পঞ্চানন বিশ্বাস খুব সাধাসিধে ও সত্যবাদী কৃষক মানুষ ছিলেন। তার মেজ ছেলে বিরাম বিশ্বাসের বয়স 5 বছরের সময় 1968 সালে বসন্ত রোগ হয়ে তার চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে যায়। পঞ্চানন বিশ্বাস একবার ছেলেকে নিয়ে গিয়ে মরমী সাধক কবির কাছ থেকে ঝাড়িয়ে নিয়ে আসে, কিন্তু কোনো কাজ না হওয়ায় বড় নিরাশ বা মনক্ষুণ্ণ হয়ে পড়ে। একদিন রাত্রির বেলায় তিনি শুয়ে শুয়ে চিন্তা করছেন, সাধক বিজয় সরকার মশাই অনেকের অনেক কিছুই ভালো করে দেন, তবে আমার ছেলের চোখ দুটি ভালো হচ্ছে না কেন? এই বলে মনে মনে প্রতিজ্ঞা নিয়ে ভোরবেলায় মরমী কবি সাধক বিজয় সরকারের বাড়ি গিয়ে সরকার মশাইয়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে আর বলে, আমার ছেলের চোখ ভালো না করে দিলে পা ছাড়ব না। তখন বাধ্য হয়ে পাগল সাধক বিজয় পঞ্চাননকে কথা দিলেন, তোমার ছেলের চোখ ভালো হয়ে যাবে। একটা নতুন হাঁড়িতে করে উজান ভাটির জল আনতে বললেন। সেই জল নিয়ে যেখানে প্রতি বছর উৎসব হয় মন্দিরের ঘরে, সেখানে হাঁড়িটি সামনে রেখে ধ্যানস্থ হলেন মরমী কবি সাধক বিজয় সরকার। পাগল বিজয় প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সেখানে সেইভাবে বসে রইলেন। ধ্যানস্থ অবস্থায় চোখের জল ওই হাড়ির ভিতর গিয়ে পড়তে লাগলো। সেই জল কিছু খাওয়ানো হলো সেই অন্ধ ছেলেটিকে। বাকি জল দিয়ে প্রতিদিন 2বার করে চোখ ধুইয়ে দিতে বললেন সাধক বিজয় সরকার। এইভাবে 2 সপ্তাহের ভেতর সেই কৃষক বাবার অন্ধ ছেলেটির দৃষ্টি ফিরে এলো। এই রকম অলৌকিক অসম্ভব কাজ জীবনে বহুবার লেখক নিমাইচন্দ্র বিশ্বাস দেখেছেন বা শুনেছেন। মানুষরূপে মহাসাধকের চোখের জলে সবই যে সম্ভব হয়, এই ঘটনা ছিল তার অকাট্য প্রমাণ। মহামানবের জীবনের প্রায় প্রতিটি পরতে পরতে জড়িয়ে থাকে নানা ঘটনা, যা পরবর্তীকালে লোকগাথায় পরিণত হয়। তবে পাগল বিজয়ের জীবনের এমন কয়েকটি ঘটনা রয়েছে যা আপনারা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। এই ঘটনাটি মরমী কবির জননী হিমালয় দেবীর কাছ থেকে মরমী কবির একমাত্র কন্যা বুলবুলি বিশ্বাস লেখক নিমাইচন্দ্র বিশ্বাসকে শুনিয়েছিলেন যখন তার বয়স 7 কিংবা 8 হবে। পরে শ্রদ্ধেয় দিদির কাছ থেকে এটা শুনে তিনি তার এই বইটিতে সেই ঘটনা লিপিবদ্ধ করেছিলেন। পাগল বিজয় সরকার একসময় যাত্রা দলে বিবেকের ভূমিকায় গান গেয়ে যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন। একদিন সাধক বিজয়ের খুব শরীর অসুস্থ হলো। চিকিৎসার কোনো ত্রুটি হলো না, কিন্তু সবই ব্যর্থ হবার অবস্থা হলো। ক্রমেই হতে লাগলো অবনতি। ডাক্তারবাবু জানালেন জীবনের আর কোনো লক্ষণই নেই। পাগল বিজয়কে ঘরের বাইরে এনে উঠানে শোয়ানো হলো। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গেল। পাগল সাধক বিজয়ের মা পাগলিনীর মতো মাটিতে লুটিয়ে কাঁদতে লাগলেন। প্রতিবেশীরা অনেকে আবার অশ্রু বিসর্জন করছেন তাদের প্রিয়জনের শোকে। পাগল বিজয়ের চারিদিকে তখন গ্রামের শোকার্ত মানুষের ঢল নেমেছে। এমন সময় একজন অচেনা লোক এসে উপস্থিত হলেন। লোকটির পরনে সাধারণ একখানি ধুতি ও গেঞ্জি, কাঁধে একটা সাদা গামছা বা কাপড়, লম্বা লম্বা চুল ও সাদা দাড়িতে বুক তার প্রায় ঢেকে গেছে। লোকটি ভিড় ঠেলে এগিয়ে পাগল বিজয়ের কাছে হালকা হেসে বলেন, তোমরা কাঁদছো কেন? এর কিছুই হয়নি, এ মরেনি, এর তো বিয়ে 2টো। বলেই লোকটি ভিড় ঠেলে বেরিয়ে গেলেন। তাকে খুঁজেও আর কোথাও পাওয়া গেল না। প্রায় মুহূর্তের মধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। পাগল সাধক বিজয়ের দেহে অল্প কিছুক্ষণের মধ্যেই জীবনের লক্ষণ দেখা গেল। তার পেট একটু নড়ে উঠল। একটু পরে তিনি জোরে একটি হাঁচি দিলেন। হাঁচির সঙ্গে ময়লাযুক্ত একটি চেলা বেরিয়ে এলো মুখ থেকে। পাগল বিজয় আবার শ্বাস নিতে শুরু করলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। কেউটিয়া নিবাসী শ্রী ক্ষীরোদবিহারী সরকার বাংলা 1392 সালের আশ্বিন মাসের শেষের দিকে ছেলে ও মেয়েদের বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে উত্তরপ্রদেশ ও দিল্লি যাবেন এবং আরও ইচ্ছা বৃন্দাবন ধামটাও ঘুরে আসবেন। তাই কেউটিয়ায় উপস্থিত মরমী কবি
সাধক বিজয় সরকারের সঙ্গে দেখা করে এই কথাটি বললেন। সাধক বিজয় স্নেহভরে ক্ষীরোদ সরকারকে বুড়ো বলে ডাকতেন। শুনে বললেন, বুড়ো তুমি যাও, আমি তোমার সঙ্গে বৃন্দাবনে দেখা করব। যথারীতি ক্ষীরোদ সরকার প্রায় 2 মাস ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের কাছে ঘুরে অবশেষে বৃন্দাবন ধামে পৌঁছালেন। সময়টা ছিল অঘ্রাণ মাসের 19 তারিখ। নিধুবন দেখে যখন কেশিঘাটের দিকে তিনি রওনা দেবেন, হঠাৎ তিনি শুনতে পেলেন চেনা সুরের ডাক, বুড়ো ওদিকে নয়, এখানে দাঁড়িয়ে আছেন রাধারানী। ডাক শুনে ফিরে তাকিয়ে ক্ষীরোদবাবু দেখলেন মরমী কবি পাগল সাধক বিজয় আর রাধারানী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। রাধারানী অপরূপ সাজিয়ে সজ্জিতা। দেখে আনন্দে দৌড়তে গিয়ে ক্ষীরোদবাবু পড়ে গিয়ে জ্ঞান হারালেন। লোকজন ধরাধরি করে তার চিকিৎসা করলেন। যখন জ্ঞান তিনি ফিরে পেলেন তখন বললেন, তোমরা আমায় কোথায় নিয়ে এসছো? এই বলে কান্নায় ভেঙে পড়ে বললেন, তোমরা পাগল বিজয় আর রাধারানীকে দেখতে দিলে না। এর 2 দিন পর পাগল সাধক বিজয়ের অন্তর্ধানের কথা সর্বত্র ছড়িয়ে পড়ল। মরমী কবি পাগল সাধক বিজয় সরকার বাংলা 1392 সালের 18ই অঘ্রাণ পার্থিব জগৎ ছেড়ে চলে যান। প্রয়াত হওয়ার পরেও ক্ষীরোদ সরকারকে তার দেওয়া কথা তিনি রেখেছিলেন। বৃন্দাবনে গিয়ে মরমী কবি পাগল বিজয় দেখা করেছিলেন ক্ষীরোদ বিহারী সরকারের সঙ্গে। বর্ষাকাল, শ্রাবণ ভাদ্র মাস, চারিদিকে জল আর জল। লোকজনেরা নানা রকম সরঞ্জাম দিয়ে মাছ ধরে। মরমী কবি বিজয় সরকার কিন্তু বাড়িতে আছেন। শ্রীমান রঞ্জন বিশ্বাস ডুমদির মধ্য ভিটায় বাড়ি, নৌকায় করে মাঠে বড় আটল দেখতে আসছেন। মাঝপথে মরমী কবি বিজয় সরকারের সঙ্গে রঞ্জন বিশ্বাসের দেখা হলো। বিজয় সরকারকে রঞ্জন বিশ্বাস ঠাকুরদা বলে ডাকত। সরকার মশাই রঞ্জনকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? রঞ্জন উত্তর দেয়, আটল দেখতে। সাধক বিজয় তখন আবার তাকে জিজ্ঞাসা করলেন, তোমার আটলে কটা মাছ বেঁধেছে আমি বলতে পারি? রঞ্জন বলে, পারবেন? মরমী কবি বললেন, হ্যাঁ পারি। রঞ্জন বললেন, তবে বলুন। সরকার মশাই বললেন, বললে কি দেবে? রঞ্জন বলল, সত্য হলে যা চাইবেন তাই দেব। সরকার মশাই বললেন, দেবে তো? ভেবে দেখো। রঞ্জন বলল, হ্যাঁ নিশ্চয়ই দেব, আমাকে বড় মাছটা দিতে হবে। রঞ্জন বলল, ঠিক হলে দেব। তখন সরকার মশাই বললেন, তোমার আটলে 8টা মাছ বেঁধেছে, তার ভেতরে একটা বড় মাছ। রঞ্জন আটলের কাছে গিয়ে আটলে মাছ বাঁধার সংকেত বুঝতে পেরে তাড়াতাড়ি আটল নৌকায় উঠালো। গুনে দেখা গেল ঠিক 8টা মাছ, তার মধ্যে একটি বড়। বাড়ি আসার পথে রঞ্জন বিশ্বাস বড় মাছটা মরমী সাধক কবি পাগল বিজয় সরকারকে অর্থাৎ তার ঠাকুরদাকে দিয়ে বাড়িতে এসে সবাইকে সেই আশ্চর্য অলৌকিক ঘটনার কথা বলতে লাগলো। আশ্চর্য, কি করে জলের ভিতর মাছের কথা বলতে পারলেন পাগল সাধক কবি বিজয় সরকার? এরপর যখন এই কথা কাউকে এসে বলতো, তার চোখ দুটো ছলছল জলে ভরে যেত, গায়ের লোম শিহরিয়ে উঠত। রঞ্জন বিশ্বাসের এই প্রতিক্রিয়া লেখক নিমাইচন্দ্র বিশ্বাস অনেকবার দেখেছেন এবং শুনেছেনও। কেউটিয়া নিবাসী গৌরমোহন বিশ্বাস একজন বিজয় অনুরাগী ছিলেন। বিভিন্নভাবে সরকার মশাইয়ের অনুষ্ঠানে কাজকর্মের দায়িত্ব তিনি পালন করতেন নিজের সাধ্যমতো। তবে তার মাঝে মাঝে মনে হতো যে তিনি যদি পরম শ্রদ্ধেয় পাগল সাধক বিজয় সরকারের কাছে দীক্ষা গ্রহণ করতে পারতেন তাহলে কতই না ভালো হতো। মনে তার যতই ইচ্ছা থাক না কেন তা এই জীবনে পূরণ সম্ভব নয়, সেটাই তিনি ভাবতেন। কারণ পাগল সাধক বিজয় আর ধরাধামে নেই। এই দুঃখ নিয়ে গৌরমোহন ঘুরে বেড়ান। কখনো কোনো বিজয় অনুরাগীর কাছে প্রকাশ করেননি নিজের দুঃখের সেই বেদনার কথা। 2005 সালে গৌরমোহন বিশ্বাস 22শে জুন জমি সংক্রান্ত মামলায় বারাসতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উচ্ছেকর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন বাসের আশায়। সকাল তখন 9টা। এমন সময় কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে গুলি ও বোমা ছোড়ে। তিনি গুরুতরভাবে আহত হন। তাকে মৃত ভেবে তারা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধরাধরি করে গৌরমোহন বিশ্বাসকে গোলঘর হসপিটালে ভর্তি করে এবং পরে আরজিকর হসপিটালে পাঠায়। সেখানে সেই দিন সন্ধ্যা 6:30টায় গৌরমোহন বাবুর অপারেশন হয়। দ্বিতীয় দিন রাতে গৌরমোহন বিশ্বাস তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্ন দেখলেন বিজয় সরকার তাকে এসে বলছেন, এসো আমি আজ তোমাকে দীক্ষা দেব। এই বলে তিনি তাকে নিয়ে কেউটিয়ার মন্দিরে এসে দীক্ষা দিলেন। মন্দিরে বসা সাধুরা গৌরমোহনকে বলছেন, দীক্ষা নিয়ে দক্ষিণা দাও। তখন তিনি পাঞ্জাবির পকেট থেকে কিছু কাঁচা টাকা দিলেন বিজয় সরকারকে। বসে থাকা সাধুদের কথায় গৌরমোহন ভাবছেন আরও কিছু টাকা দিলে ভালো হয়। তাই তিনি হাতের ব্যাগ খুলে দেখলেন অনেক টাকা। কিন্তু তার গুরুদেব সাধক পাগল বিজয় সরকারকে তো প্রণাম করা হয়নি। প্রণাম করার আগে যদি একটা ফুলের মালা তিনি পেতেন তবে সেই মালা পরিয়েই তিনি প্রণাম করতেন।
এইটাই তিনি ভাবছেন। এরই ভেতর একজন লোক গৌরমোহনের হাতে একটা ফুলের মালা দিলেন। মালাটা নিয়ে সরকার মশাইকে পরাতে যাবেন। এর ভেতর গৌরমোহন দেখতে পেলেন পাগল বিজয় সরকারের সর্ব শরীরে চাকা চাকা রক্তের দাগ। চমকে উঠে গৌরমোহনের তন্দ্রা কেটে গেল। এইভাবেই আর্ত গৌরমোহনের ডাকে সাড়া দিয়ে তার মনের আশা পূর্ণ করলেন পাগল সাধক বিজয় সরকার। গৌরমোহন কোনো বিজয় ভক্ত প্রেমিককে পেলে তার মনের কথা খুলে বলতেন ও গ্রামবাসীদের সাহায্যে কেউটিয়া রবীন্দ্র স্মৃতি আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে মরমী সাধক কবি পাগল বিজয় সরকারের নামে একটি বিরাট খেলার মাঠ করেছিলেন। 1971 সাল। বিজয় সরকার মিরেপাড়ার ঘাটে লঞ্চ থেকে নামছেন বাড়ি আসার জন্য। পথে আহেরহাট চণ্ডী গোসাইয়ের বাড়ি মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গোসাইয়ের বাড়ির সামনে দিয়ে রাস্তা। সাধক বিজয় সরকার মশাইকে রাস্তা দিয়েই যেতে দেখে চণ্ডী গোসাই ও অন্যান্য অনুরাগী ভক্তরা এসে তার পথ আগলে দাঁড়ালেন। তাদের আকুল প্রার্থনা সরকার মশাইকে মহোৎসবে থাকতে হবে। ভক্তবৎসল পাগল বিজয় আহেরহাট চণ্ডী গোসাইয়ের মহোৎসবে যোগ দিলেন। মহোৎসবের পরের দিন দুপুরবেলায় খাবারের পর চণ্ডী গোসাইয়ের দক্ষিণ ঘরের বারান্দায় বসে সরকার মশাই ভক্তদের সঙ্গে ভগবত আলোচনার মাধ্যমে ভক্তদের কাছে গৌর ঈশ্বরীয় তথা সাধন ভজনের সূক্ষ্ম দিকগুলি সম্পর্কে আলোচনা করছেন সহজবোধ্য ভাষায়, যাতে ভক্তরা সাধন ভজনের দ্বারা ক্রমশ সেই করুণাঘন পরম কারুণিকের আনন্দঘন সচ্চিদানন্দ রূপ দেখতে পারেন এবং জন্ম মৃত্যু চক্রের আবর্তন থেকে চিরমুক্তি লাভ করে শাশ্বত পরমাত্মায় লীন হয়ে যেতে পারেন। এমন সময় উত্তর ঘরের চালে এক ঝাঁক শালিক পাখি এসে জোরে জোরে কিচিরমিচির শব্দের ডাকাডাকি করতে লাগলো। কিছুক্ষণ কিচিরমিচির করার পর শালিক পাখিগুলি দক্ষিণ দিক দিয়ে উড়ে গেল। সবাই খুব আগ্রহভাবে জিজ্ঞাসা করলেন, আপনি এক দৃষ্টিতে তাকিয়ে কি দেখলেন? সরকার মশাই বললেন, তোমরা বলো তো পাখিগুলি কি বলে উড়ে গেল? শ্রোতারা হাসতে হাসতে বলল, আমরা কি বলতে পারি, আপনিই বলুন। সরকার মশাই বললেন, পাখিগুলি বলে গেল, একটু পরেই ভীষণ ঝড় উঠবে, যে যেখানে পারো আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করো। এই কথাতে কেউ কেউ সেখানে হেসে তাকে বিদ্রূপ করলেন। কেউ কেউ বললেন, দেখা যাক সরকার মশাইয়ের কথা কেমন ঠিক হয়। আবার কেউ কেউ বাইরে বেরিয়ে আকাশে মেঘের খোঁজ করতে লাগলেন। কেউ বা বলেন, আকাশের কোথাও মেঘের লেশ মাত্র নেই। প্রায় মিনিট পাঁচেকের মধ্যে ঈশান কোণে হালকা মেঘ দেখা দিল এবং দেখতে দেখতে প্রচণ্ড আকার ধারণ করল। ঝড় প্রলয়কারী রূপ দেখাতে শুরু করল। গ্রামের লোকরা ভয় পেয়ে শঙ্খনাদ ও উলুধ্বনি দিতে শুরু করল। বড় বড় গাছ শিকড় সমেত উপড়ে গেল। গ্রামের বেশিরভাগ মানুষের ঘরবাড়ি পড়ে গেল। টিনের চাল উড়িয়ে নিয়ে দূর দূর মাঠের ভেতর ফেলল। গ্রামের এমন কোনো গৃহস্থ ছিল না যার সেদিন কোনো ক্ষতি হয়নি। তবে যারা পাগল বিজয় সরকার মশায়ের ভবিষ্যৎবাণীকে বিদ্রূপ করেছিল তাদের ক্ষতির পরিমাণ ছিল অনেকটাই বেশি। পাগল বিজয় ছিলেন একজন তত্ত্বদর্শী মহামানব। মহাপুরুষের যেসব লক্ষণ থাকার দরকার তার সব লক্ষণই পাগল কবি সাধক বিজয় সরকারের মধ্যে ছিল। বর্তমান বাংলাদেশের দিঘলিয়া গ্রামে সন্তোষ কুণ্ডু মশায়ের বাড়ি। একবার মরমী সাধক কবি বিজয় সরকার ডুমদির নিজের বাড়ি আসার পথে পূর্ব পরিচিত সন্তোষ কুণ্ডুর বাড়িতে একটু বিশ্রামের জন্য গেলেন। এই পরিবারের প্রত্যেকের কাছে তিনি ছিলেন একান্ত আপনজন। তাদের প্রত্যেকের আদর আবদার ছিল তার কাছে বড়ই প্রেমময়। সন্তোষ কুণ্ডুর বড় ছেলের নাম ছিল সমর কুণ্ডু। কি যেন কি ভেবে দাদু পাগল বিজয়ের কাছে বলছে, দাদু আপনি তো অনেককে অনেক কিছু দিলেন, আমাকে তো কিছুই দিলেন না। তখন পাগল বিজয় বললেন, হ্যাঁ তোমাকে কিছু দিতে হয়, বলো তো তোমাকে কি দেওয়া যায়। এরপর কিছুক্ষণ চিন্তা করে বললেন, দাদু তোমাকে আমার এই হাতের লাঠি কানা দিলাম, এটা তোমার কাছে একটা স্মৃতিচিহ্ন হয়ে থাকবে চিরদিন। এর কিছুদিন পর কুণ্ডুমশাইয়ের পরিবার ভারতে চলে আসবে বলে চিরদিনের জন্য বাংলাদেশ ছেড়ে দেয়। প্রয়োজনীয় জিনিসের সঙ্গে সমর কুণ্ডু নিলেন তার দাদুর দেওয়া সেই লাঠিখানা। যশোর থেকে বেনাপোলে বাসে আসার সময় যাত্রীদের মধ্যে ভীষণ মারামারি বাঁধে। একদল যাত্রী জোর করে সমর কুণ্ডুর হাত থেকে লাঠিখানা নিয়ে অন্য এক যাত্রীর মাথায় মারার সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সমর কুণ্ডু কিছুই বলতে বা করতে পারছে না, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে আছে সেই লাঠিখানার দিকে অশ্রুসিক্ত নয়নে। ভারাক্রান্ত হৃদয়ে বসে রইল সমর কুণ্ডু বাসের সিটের ওপর নির্বাক দর্শক হয়ে। তার মনের ব্যথা বুঝবার তখন যে সেখানে কেউ নেই। বারবার তার মনে পড়ছে তার দাদুর সেই পুরনো কথাগুলো। তিনি বলেছিলেন, এই লাঠিখানা চিরদিন স্মৃতি হয়ে থাকবে তোমার কাছে। কিন্তু আজ তা চিরতরে হারিয়ে গেল তার জীবন থেকে। ইতিমধ্যে কিছুক্ষণ পর বাস বেনাপোলে এসে থামল। এক এক করে সবাই বাস থেকে নেমে গেল। সমর কুণ্ডুর মনে
অব্যক্ত ব্যথা, অশ্রুসিক্ত নয়নে দাদুর কথা চিন্তা করতে করতে তিনি বাস থেকে নামলেন। ধীরে ধীরে চেকপোস্টের দিকে এগোতে থাকেন। এমন সময় পিছন দিক থেকে একজন লোক চিৎকার করে বলল, ভাই, এই লাঠিখানা কার? লাঠির কথা শুনতেই সমরকুণ্ডু হতাশ মনে পিছন ফিরে তাকিয়ে দেখলেন তার দাদু পাগল বিজয়ের দেয়া সেই লাঠিটা। আনন্দে আত্মহারা সমরকুণ্ডু সেই লাঠিখানা নিয়ে বারবার কপালে ঠেকাতে লাগলো। মনে মনে তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার নিজের চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া লাঠি আবার কোন জাদু বলে আগের মতোই একেবারে আস্ত হয়ে গেল। ভাব বিহ্বল সমরকুণ্ডুর অশ্রুসিক্ত চোখে, উৎফুল্ল হৃদয়ে তার পরম আরাধ্য দাদুর কাছে সে নৈবেদ্য নিবেদন করতে লাগলো। বর্তমান গ্রন্থের লেখক শ্রী নিমাইচন্দ্র বিশ্বাস ধানতলায় গিয়ে সমরকুণ্ডুর কাছে বিস্তারিত ঘটনা শুনে লাঠিখানা নিজের চোখে দেখে এসেছিলেন। সমরকুণ্ডু সেই লাঠিখানা দেবতার আসনে রেখে পূজা করে শ্রদ্ধা নিবেদন করে তার দাদু পাগল বিজয়ের শ্রীপাদপদ্মে। যদি কোনো বিজয় অনুরাগী সেই লাঠি দেখার ইচ্ছা প্রকাশ করেন, তবে ধানতলায় সমরকুণ্ডুর বাড়িতে গিয়ে সেই অপূর্ব স্মৃতি বিজড়িত লাঠিখানা দেখে আসতে পারেন। সেবার বাংলার 1366 সাল। ডুমদি গ্রামে কলেরা বা ওলা ওঠা মহামারী রূপ নিল। গ্রামের লোকজন ভয়ে দিশাহারা, পাগলপাড়া অবস্থা। মধ্যবাড়ি রামচরণ বিশ্বাস ভাগ্নে ধীরেন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে পরামর্শ করে বললেন যে তাদের গ্রামের রক্ষাকর্তা একমাত্র পাগল সাধক বিজয় সরকার, তাছাড়া অন্য কোনো উপায় নেই। অগত্যা ভাগ্নে ধীরেনবাবু আর মামা রামচন্দ্র বিশ্বাস দুজনেই গেলেন সরকার মশাইদের বাড়ি। সরকার মশাই তাদের দেখে ঘরের ভিতর এসে বসতে বললেন এবং জিজ্ঞাসা করলেন, রামদা ও ধীরেন, তোমরা কি মনে করে এলে? তারা বললেন, গ্রামের অবস্থা মোটেই ভালো না। কলেরায় কয়েকজন মারা গেছে, আরও অনেকের এই রোগ হয়েছে, কয়েকজনের তো মরণাপন্ন অবস্থা। আপনাকে আমরা গান গাইতে যেতে দেব না যতক্ষণ না গ্রামের উন্নতি হয়। তখন পাগল কবি সাধক বিজয় সরকার বললেন, আমি গানের বায়না নিয়ে পরে সেখানে পৌঁছাইনি, এমন কোনো দৃষ্টান্ত আমার জীবনে নেই। আমায় তো যেতেই হবে। আমি মাত্র 2 দিন বাড়িতে আছি, এরপর গান গাইতে যাব। রামচন্দ্র বললেন, আপনি দেশ বিদেশে গান গেয়ে অসুখ সারিয়ে বেড়ান, আর আমাদের এই দুর্দিনে আপনি ছাড়া আমরা কোথায় যাব? এর একটা উপায় না করে আপনি কোথাও যেতে পারবেন না। সাধক বিজয় সরকার তখন বললেন, মায়ের পূজা আর গান দিলে আর অসুখ থাকবে না, কিন্তু এখন আমার গান গাওয়ার সময় নেই। ধীরেন্দ্রনাথের দিকে তাকিয়ে তিনি এই কথা বললেন এবং আরও বললেন, ধীরেন, তাহলে এখন আমি গান গাইতে যাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ধীরেনবাবু সাধক বিজয়ের পা দুখানি জড়িয়ে ধরে বললেন, গ্রামে অসুখ থাকতে আপনাকে যেতে দেব না। তখন ধীরেনকে দুহাত দিয়ে তুলে ধরে সাধক কবি বিজয় সরকার বললেন, আমি যা বলি তা তোমরা করতে পারবে, তবে গ্রামে আর অসুখ থাকবে না। ধীরেনবাবু আর রামচন্দ্র একসঙ্গে বললেন, হ্যাঁ পারবো, বলুন কি করতে হবে। তখন সরকার মশাই বললেন, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা খোল করতাল জয়ঢাক নিয়ে সন্ধ্যার সময় নাম করতে করতে সারা গ্রাম পরিক্রমা করবে। তখন ধীরেনবাবু ও রামচন্দ্র দ্রুত গ্রামবাসীদের জানিয়ে দিল, সন্ধ্যার সময় সবাই মিলে খোল করতাল জয়ঢাক নিয়ে গ্রামের পশ্চিম বাড়ি থেকে নাম করতে করতে শেষকালে সরকার মশাই বাড়িতে আসবেন। সবাই দেখলেন সরকার মশাই বারান্দার চেয়ারে বসে আছেন। তখন কয়েকজন গিয়ে বিজয় সরকারকে কাঁধে করে নাম কীর্তনের মাঝে নিয়ে এলেন। নাম চলছে অবিরামভাবে। সবাই ভাবে বিভোর হয়ে কান্নাকাটি করছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে। নামের শেষে বিজয় সরকার বললেন, আজই গ্রাম থেকে অসুখ সেরে গেল, তোমাদের আর ভয় নেই, আর কারো নতুন করে অসুখ হবে না। আর যারা অসুখে আছে তারা 2-4 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। এখন আমাকে গান গাইতে যাওয়ার অনুমতি দাও। আমি ভাদ্র মাসে বাড়ি এসে তোমাদের সঙ্গে সব কথা বলবো। আর তোমরা মধ্যবাড়ি কালীর স্থানে একটা হরিল্লুর দিও। এই কথা বলে পরের দিন সাধক বিজয় সরকার কবিগান গাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সবাই যেন মৃতদেহে প্রাণ ফিরে পেল। গ্রামের মহামারীরূপ কলেরা কয়েকদিনের ভিতর সম্পূর্ণ নির্মূল হয়ে গেল। সরকার মশাই ঠিক ভাদ্র মাসে বাড়ি ফিরে এলেন। গ্রামবাসীরা মধ্যবাড়ি মায়ের স্থানে পূজার আয়োজন করলেন। গান বাজনা নাম কীর্তন শেষ হওয়ার পর সবাই জানতে চাইলেন সরকার মশাইয়ের সেই না বলা ঘটনাটি। সাধক বিজয় সরকার তখন বললেন, তোমরা যখন নাম কীর্তন করছো নামে মাতোয়ারা, তখন আমি শুনতে পেলাম, বিজয় তোমার ভয় নেই, আজ থেকে এ গ্রামে অসুখ ভালো হয়ে যাবে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? আমাকে অভয় বাণী দিলে আমি বুঝতে পারছি না। তখন মা শাঁখা পরা হাত তুলে আমাকে আশীর্বাদ করে বললেন, বিজয়, আমি এই বিশ্বের মা, তোমাদের করুণ আর্তনাদের সাড়া না দিয়ে থাকতে পারলাম না। সেই থেকে আর কোনোদিন ডুমতি গ্রামে কলেরা রোগ হয়নি। তাই তো সাধক বিজয়ের মুখে আমরা শুনতে পাই, বিশ্বাস বিনা বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি এক রতি,
যুক্তি তর্কে নাগাল পায় না। সাধুর কণ্ঠে উঠেছে এই সুর, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যার সন্দেহেতে হৃদয় ভরপুর, তার অন্তরের অন্ধকার যায় না। বর্তমানে মনোহরপুর নিবাসী বিবেকানন্দ বিশ্বাস, যার ডাকনাম ছিল পাগল মাস্টার, যৌবনে পেট ব্যথায় পীড়িত হয়। অনেক জায়গায় ঘুরে ঘুরে ঝাড়ফুঁক, ডাক্তার, বৈদ্য ইত্যাদি দেখালেন। এমনকি বিশ্ববিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায়কেও দেখান। ডাক্তার বিধান রায় বিধান দিলেন রোজ সকালে আধপোয়া দুধ ও একটা সবরি কলা খাওয়ার। তাতে 1 মাস পরে ভালো হয়ে গেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার বিধান রায় মারা যাওয়ার পর পুনরায় পেট ব্যথা দেখা দিল। সাধু, গোসাই সবাইকে দেখিয়ে কোনো কাজ হলো না। মরমী কবি সাধক পাগল বিজয়ের থেকেও 2বার উপদেশ নিল। কিছুদিনের মতো ঠিক হয়, আবার পেটের ব্যথা শুরু হয়। পাগল বিজয় এবার শিউলি গাছের পাতা খেতে বললেন, পরে ভাটির গাছের পাতা খেতে দিলেন, কিন্তু তাতেও স্থায়ীভাবে ঠিক হলো না। তারপর ডাক্তার বিধান রায়ের কম্পাউন্ডার বললেন, কোনো চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। পরে বললেন, পেটের ভেতর নাড়ি খারাপ হয়ে গেছে। বিবেকানন্দ অর্থাৎ পাগল মাস্টার চিকিৎসা করতে করতে এদিকে হাত শূন্য অবস্থায় পৌঁছেছে। অপারেশন করার টাকাটা কোথায়? এবং তিনি নিজেও অপারেশন করাবেন না। হঠাৎ একদিন ভীষণভাবে পেটের ব্যথা শুরু হয় তাঁর। তখন তিনি তাঁর জন্মভিটা নন্দগোল গ্রামের ডাক্তার বিমল সরকার এসে ইঞ্জেকশন দিলে একটু পরে ব্যথার উগ্র ভাব কমে গেল। কিন্তু তখনও ব্যথা পুরোপুরি কমেনি। এমন সময় ওই বাড়ির উপর দিয়ে মরমী কবি পাগল বিজয় সরকার গানের দলসহ নিজের গ্রাম ডুমদি যাচ্ছেন। সরকার মশাইকে দেখে অনুরাগ ভরে দাঁড়িয়ে তিনি বললেন, আমি পেট ব্যথায় মরে যাচ্ছি, কিছুই করতে পারছি না। আপনি দেশ বিদেশের কত লোককে ভালো করে দিলেন। আজ যদি আমার পেট ব্যথা না সারিয়ে যান, তবে জীবনে আর আপনার নাম করব না। এই বলে তিনি পা জড়িয়ে ধরলেন। করুণার সাগর পাগল বিজয় সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে তার মুক্তির জন্য ভিক্ষা চেয়ে নিলেন। পরে বললেন, 3 দিন 3টে করে জার্মানি গাছের পাতা ভোরবেলা খেও, আর পেট ব্যথা থাকবে না। বিবেকানন্দ অর্থাৎ পাগল মাস্টার লেখক নিময়চন্দ্র বিশ্বাসকে যখন এই কথা বলছিলেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তার 35 বছরের ব্যথা শুধু 3টে জার্মানি গাছের পাতায় সেরে গেল একেবারে চিরতরে। একজন সাধকের কথায় কি না হয়। সাধক অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাঁদের ধরাবাঁধা কোনো সীমা থাকে না। পাগল মাস্টার পরবর্তীকালে বলেছিলেন, পাগল বিজয় শুধু কবি নয়, একজন মহা সাধক। বিবেকানন্দ বিশ্বাসকে মাস্টার উপাধিটাও মরমী কবি বিজয় সরকারের দেওয়া। এক শুভক্ষণে অবতীর্ণ হয়েছিলেন কালজয়ী সাধক কবি সুধাকর পাগল বিজয় সরকার। 1309 সালের ঋতুরাজ বসন্তের প্রথম সপ্তাহের শেষের দিন 7ই ফাল্গুনে পূর্ব বাংলার যশোর জেলার বর্তমান নড়াইল জেলার অধীন ডুমদি গ্রামে এক ধর্মপ্রাণ সাধারণ গৃহস্থের ঘরে বাল্যকাল থেকেই তার স্মৃতিশক্তি, মেধা ও বাগ্মিতা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। একই সাথে তিনি বহু গুণের অধিকারী হয়ে ওঠেন। যতই বয়স বৃদ্ধি পায়, ততই তাঁর চরিত্র, স্বভাব, সুন্দর ও সুগঠিত চেহারা, সুললিত কণ্ঠস্বর ও আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ গানের দ্বারা সহজেই বিভক্ত বঙ্গদেশের উভয় প্রান্তের মানুষের মনের মণিকোঠায় স্থায়ীভাবে জায়গা করে নেন। এ জগতে প্রতিটি মানুষেরই লক্ষ্য হওয়া উচিত ঈশ্বর প্রাপ্তি। যতক্ষণ ঈশ্বর প্রাপ্তি না হয়, ততক্ষণ সে নদীর মতো চলতে থাকে অবিরামভাবে, অব্যক্ত ব্যথা বেদনা নিয়ে। মরমী কবি পাগল সাধক বিজয়ের যৌবনে প্রথমা পত্নীর অকাল মৃত্যুর বিয়োগ ব্যথা তাকে পৌঁছে দিয়েছিল এই সৃষ্টির মূল বিরহে। তিনি পেয়েছিলেন সেই ব্রহ্মের সন্ধান। তাই তাঁর গান এত মধুর, এত আবেগপূর্ণ, করুণ রসের বেদনায় পরিপূর্ণ, আধ্যাত্মিক মর্মস্পর্শী, সরাসরি আঘাত করে মানুষের মনের ওপর। সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে তাকে নিয়ে যায় এক আনন্দময় চিন্ময় রাজ্যে। আধুনিক মরমী কবি পাগল বিজয় সরকার যেসব গান রচনা করেছেন, তার প্রতিটি গান শুনলে বা পড়লে যেন কিছুতেই মন শান্ত থাকে না, সরাসরি আঘাত করে প্রতিটি ভক্তের মনের মণিকোঠায়। ঈশ্বরকে না পাওয়ার বেদনা তাকে আরও ব্যাকুল করে তোলে। তার পরম প্রিয়কে না পাওয়ার বিরহে ব্যাকুল বেদনায় মরমী কবি পাগল বিজয় সরকার বলেন, ঈশ্বরকে খুঁজতে তোমাকে কোথাও যেতে হবে না, শুধু নিজেকে চিনতে শেখো, নিজেকে জানতে হবে। এটাই হলো একেবারে খাঁটি সাধনা। আসলে ঘরের জায়গায় ঘর ঠিকই আছে, শুধু মালিকানা পরিবর্তন হচ্ছে। নিত্য ভাঙা গড়ার খেলা দেখেও মানুষের জ্ঞান হয় না, মহাসত্যকে চোখ বুজে অস্বীকার করতে চায়। তাই মরমী কবি একসময় গেয়ে উঠেছিলেন, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সেই নগদ তলব তাগিদপত্র নেমে আসবে যবে। একদিন আমাদের সবাইকে
এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা তো সুনিশ্চিত। আজ না হয় কাল, এখানে চিরকাল কেউ থাকতে আসেনি আমরা। এই কথা যখন আমাদের মনে পড়ে, তখন জীবনের হিসাব নিকাশ মনের খাতায় মিলিয়ে আমরা দেখে বোঝবার চেষ্টা করি, খুঁজে বেড়ায় সাধু, গুরু, বৈষ্ণবদের। এই মানব জীবন এক অমূল্য জীবন, আর তার মালিক হল ঈশ্বর বিধাতা। তিনি আমাদের যা কিছু সাফল্য দিতে পারেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের মালিক, অধম তারণ পতিত পাবন, দীনবন্ধু, দীনজনের বান্ধব, যার ইশারায় চন্দ্র, সূর্য, গ্রহ, তারা নিয়ত নিজের নিজের কর্ম করে যাচ্ছে, যার ইচ্ছায় সব হয়। তাকে প্রাণ খুলে ডাকতে হবে, তাকে তোমার জানতে হবে, প্রাণের বেশি ভালোবাসতে হবে। আর সেটা ভেবেই পাগল বিজয় সরকার গেয়ে উঠেছিলেন, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার, মন মানো না। এই পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, তার গুচ্ছ থেকে গুচ্ছ, গূঢ় থেকে গূঢ় ব্যাখ্যাগুলি নিজের ভাষায় সহজ সুন্দরভাবে গানের মাঝে আমাদের কাছে দিয়ে গেলেন স্বর্গের অমীয় সুধা, যা প্রতিটি বাঙালির জীবনের চলার পথের পাথেয়। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ও সেই নগরতলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি ওর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি, প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি ও জীবনে সাধনা।